আপনারা টাকা দিয়ে এগুলো করাচ্ছেন না, যেই ভাইরাল হয় যে ইনফ্লুয়েন্সার হয়ে যায়। আপনি ব্র্যান্ড প্রমোশন করতে চান, আপনি করেন। সেলিব্রিটি তো হাজার হাজার সেলিব্রিটি বাংলাদেশে আছে। ওভাররেটেড করা আপনার চোখে যে বারিশা আপু আছে, একটা জুস খাইলে ওইটা স্পন্সরের নেওয়া। ঝগড়া শেখাবে না, অশ্লীলতা শেখাবে না, ডিভোর্স দেওয়া শেখাবে না, ও নিজের ফেসবুকে বাড়াইতেছে। ব্র্যান্ড প্রমোটারের থেকে পেজ ওনারের ফলোয়ার বেশি। সুপরিচিত সুপ্রতিষ্ঠিত মেকআপ আর্ট, এইসব মেকআপ আর্টিস্টকে দেখেছি যে ক্রিম আপাকে মেকআপ করে দিতে। মানে বুঝতামও না যে পেজ অ্যাকচুয়ালি কিভাবে ওপেন করে, কিভাবে কি কন্টিনিউ করে না করে। আপনার বেজ কোথা? আপনার তো ঢাকা বেজ না, মানুষ আসলে ভালো থাকতে দিল না। তুমি কেন লাইভে যাও না? ফেস বলো, ফেস তো ভাই আমারও আছে, তো আমি গেলে কি হবে না? এখন কথা হচ্ছে আমি আসলে চাই না যে আমাকে মানুষ চিনুক। একটা লাইভ থেকে আমার একটু রেসপন্স ভালো আসছিল। 5,000 টাকা দিলাম একজনকে, আমার পেজে 100 জন ফলোয়ারও হয় নাই, একটা অর্ডারও আসে নাই। ওয়েলকাম টু মুনজাহিদ শো। আমি হোস্ট মুনজাহিদ। আমার গেস্ট আজকে সামিনা মোনা, কিন্তু ওনার নাম আসলে দুইটা। সো ওনার নাম হচ্ছে সাবিনা মোনা, কিন্তু পেজে ওনার নাম হচ্ছে সাবিনা মোনা। তো আমি ওই জন্য কনফিউজ হয়ে গেছি। আপনারা কনফিউজ হন না, বিকজ আপনারা ওনার পেজটাকে ছিলেন। ওনার পেজের নাম হচ্ছে হারবারিস্ট। হারবারিস্টের মিনিংটা উনি আমাদেরকে বলবে। এবং হারবারিস্ট পেজ সাবিনা মোনা, উনি নতুন একটা পেজ ওপেন করছে, বিকজ আগের পেজটাতে ওনার কিছু ঝামেলা হয়েছিল। মাঝখানে ওনার পেজ, ওনার বিজনেস নিয়ে এক ব্র্যান্ড প্রমোটারের সাথে অনেক ঝামেলা হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওনার সাথে আসলে অনেক আগে থেকে কথা হচ্ছিল, 2-2.5 বছর ধরে, বাট ওইভাবে হয় নাই। আমরা আজকে বসলাম। আপনি কি এখনো নার্ভাস? না না, ঠিক আছে। যদি নার্ভাস না হন তাহলে একটু হ্যালো বলেন। হাই বলেন। হাই। আপনার নাম নিয়ে আগে কথা বলি, তারপরে বাকিটা যাব। দুটো নাম কেন? না, দুইটা নাম না, আমার হচ্ছে নাম সাবিনা ইয়াসমিন মোনা। আচ্ছা। কিন্তু ওই যে হয় না যে ফেসবুক আইডিতে একটা, আমরা তো অনেকে আছে যে নাম একটু চেঞ্জ করে ফেসবুক আইডিতে একটু ভিন্ন নাম দেই, তো সেই ক্ষেত্রে আর কি একটা লেটার জাস্ট হচ্ছে ইয়া করা আছে। সো এখন আমরা টাইটেল যেটা দিছি, আমরা এটা নিয়ে কথা শুরু করব, তারপর আমরা আরো অন্যান্য টপিকে যেতে চাই। সো ওনার পেজটা আমরা এখানে মেনশন করে দিছি, হারবারিস্ট। হারবারিস্ট কেন নাম দিয়েছেন সেটা একটু বলুন তো আমাদেরকে। হারবারিস্ট এটা হচ্ছে মূলত হার্বাল থেকে হারবারিস্ট। হারবার, ওকে। হ্যাঁ, আমি মূলত যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম তখন আপনার হচ্ছে আমি মানে বিভিন্ন টিপস দিতাম, বিউটি টিপস দিতাম, বিজনেস করতাম না, জাস্ট হচ্ছে আপনার টিপস রিলেটেড ইয়া ছিল। তারপরে হচ্ছে যখন দেখলাম যে মেয়েরা আমার কথাটা ট্রাস্ট করতেছে, আমার কাছে সাজেস্ট চাচ্ছে যে আপু এটা কি, বা এটা কি করলে মানে কি হবে, এইভাবে আমার কাছে সাজেশন চাইতো বিভিন্ন। তো আবার আমাকে বলতো যে আপু আপনি তাহলে এটা এনে দেন। তো ওই জায়গা থেকে আমার হচ্ছে এটা স্টার্ট করা। আমি বিজনেসটা স্টার্ট করেছি মূলত 2018-তে। তো তারপরে হচ্ছে আমি 2019-এ পেজ ওপেন করেছিলাম। ওই পেজটা মানে বুঝতামও না যে পেজ অ্যাকচুয়ালি কিভাবে ওপেন করে, কিভাবে কি কন্টিনিউ করে না করে। যাই হোক, তো তারপরে আর কি পেজ অ্যাক্টিভিটি কম ছিল, আপনার গ্রুপেই অ্যাক্টিভিটি বেশি ছিল। ওকে। তারপরে হচ্ছে মানে গার্লস গ্রুপ। হ্যাঁ, গার্লস গ্রুপ। ওকে। তারপরে আর কি আমি আবার পেজের নামটা অন্যটা ছিল, আমি ওইটা থেকে মানে বিউটি টিপস রিলেটেড ছিল, তো ওইটা থেকে আমি আবার বিজনেস রিলেটেডে চলে গেলাম, একদম প্রফেশনালি। তখন হচ্ছে আমার মনে হলো যে হার্বালের সাথে হারবারিস্টটা যায় ভালো, তো তারপরে আমি এটাকে হারবারিস্ট করে দিয়েছি। আর তখন থেকেই স্টার্ট হয়েছে, 19 থেকেই। আর তারপরে মাঝখানে আমি বেশ কিছু সময় আমার বিজনেসটা একটু স্টপ রেখেছিলাম। মানে স্টপ বলতে আপনার হচ্ছে খুব ভালোভাবে শুরু করিনি, আবার বাদও দেইনি। এটা হচ্ছে আমার একটু পড়াশোনাতে ফোকাস করতেছিলাম, সেজন্য আমার মনে হচ্ছিল যে দুইটা আমি একত্রে কন্টিনিউ করতে পারবো না, যে কোনো হ্যাঁ একটু টাফ হয়ে যাবে, মানে ভালো টাফ হবে। তো সেজন্য আমি দুইটাতেই থেকেছি, বাট হচ্ছে আমার মনোযোগটা বেশি ছিল পড়াশোনাতে। তো তারপরে এখন তো আমার হচ্ছে পড়াশোনাটা একটু গোছানো পর্যায়ে চলে আসছে। কি পড়াশোনা আপনার? আমি ফিজিক্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর পোস্ট গ্র্যাজুয়েশন করেছি আইসিটিতে। ওকে, সেটা কোথায়? আমি ন্যাশনাল থেকে ব্যাচেলর শেষ করেছি, আর মাস্টার্স ইয়াতে করেছি। আপনার বেস কোথায়? আপনার তো ঢাকা বেস না আপনি? না, আমি টাঙ্গাইল বেস। টাঙ্গাইল বেস। তো টাঙ্গাইলে কিরকম প্রচুর মানুষজন আপনার এই প্রোডাক্ট নেয়? টাঙ্গাইলে আমি আসলে কি যখন থেকে বিজনেস স্টার্ট করেছি, আমি ওই যে লাইভ ছবি এগুলাতে আমি বরাবরই ইউজ টু না। তো আমার হচ্ছে বিজনেসটা বেশিরভাগই অনলাইনেই করা হয়েছে, আমাদের লোকালি খুব কম। লোকালি মানে আমার বিজনেসের আপনার হচ্ছে 60%ই আউটসাইড, 40% বা হচ্ছে তারও নিচে হতে পারে, সেটা হচ্ছে আমাদের লোকালি মানে টাঙ্গাইলের। শুরুতে থেকে আমি একটু মানে খুব কি বলে এটাকে, যে চুপচাপ টাইপের মানুষ, মানে মানুষজন এড়িয়ে চলি,
এই টাইপ আর কি। ক্যামেরাতে ইউজ টু না, একটু শাই পার্সন, সেই জন্য একটু দূরে থাকি এগুলো থেকে, যে আমি মানুষের সামনে যাব না, যতটুকু সম্ভব আমার হচ্ছে যেটা বলে যে ভেতর থেকে যা করা যায়, সামনে না গিয়ে যা করা যায়, এটা হচ্ছে ইয়া ছিল এই আর কি। এরপরে সামনে আসার প্ল্যান কেন, কিভাবে করলেন? সামনে আসার প্ল্যানটা হলো, সামনে আসার প্ল্যান আসলে মানুষ আসলে ভালো থাকতে দিল না না, বিষয়টা আসলে সেটা না। এটা হচ্ছে কি, আমাকে আমার ফ্যামিলি পার্সন যারা আছে তারা, তারপরে হচ্ছে আমার বান্ধবী আছে, আমার ফেসবুকের যারা আইডিতে আছে, তারা অনেক আগে থেকে বলে যে তুমি কেন লাইভে যাও না, মানে অনেক ওরা বলে না যে ফেস ভ্যালু, তো আমিও তো মানে ফেস তো ভাই আমারও আছে, তো আমি গেলে কি হবে না, ফেস আপনার আছে তো না? রাইট, আছে তো, ফেস কিন্তু সবারই আছে। তো সেই ক্ষেত্রে ভ্যালু নেই আর কি, মানে ভ্যালু ব্যাপারটা এটাও না, মানে আমি যদি চাই যে আমি পরিচিতি লাভ করব, বা আমি যদি ওইভাবে নিজেকে প্রেজেন্ট করি, ওইভাবে হচ্ছে আমি ওই কাজগুলো করি, মানে বিতর্কিত হোক বা যে কোনো কাজ করা হোক, এটা যদি আমি করি তাহলে কিন্তু আপনার পরিচিতি পেতে খুব একটা টাইম লাগবে না। এখন কথা হচ্ছে আমি আসলে চাই না যে আমাকে মানুষ চিনুক, আমি বরাবরই খুব অফলাইনের মানুষ, এটাতেই আমি মানে ভেবেছিলাম যে আমি এইভাবে ভাই আমার জীবন কাটাতে চাই, মানুষ আমাকে চিনুক, মানে খ্যাতির বিড়ম্বনা বলেও তো একটা কিছু আছে। আমি কোথাও গেলাম, মানুষ আমাকে বলে যে এই ওই গেছে, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে জাজ করবে, এগুলো আমার খুব একটা পছন্দ না। তো সেজন্য আমি একটু মানে চাচ্ছিলাম যে না, আমি অফলাইনেই থাকি। ওকে, এরকম একটা ইয়া ছিল। তারপরে অনলাইন আসার কখন সিদ্ধান্তটা ওই যে বললাম যে ফ্যামিলি থেকে আমার অনেক আগে থেকেই বলতেছিল যে তুমি লাইভে যাও না কেন, তুমি এটা করো না কেন। সিদ্ধান্ত কখন নিলেন? সিদ্ধান্ত, আচ্ছা, সিদ্ধান্তটা আমি মূলত নিয়েছি এই 2025-এই। আপনার সাথে আমার আগে কিন্তু কথা হয়েছিল 2 ইয়ার্স ব্যাক মনে হয়, 2 ইয়ার্স ব্যাক, যখন আমি পোস্ট দিয়েছিলাম বারিশা আপুকে নিয়ে, ওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। তখন আমি 2-3টা জায়গা থেকে আমাকে নিজে থেকে অফার করেছিল যেরকম যাওয়ার জন্য, কিন্তু আমার আসলে মানে যে বললাম যে ইউজ টু না, আমার খুব লজ্জা লাগে, এটা আবার খুব আনকমফোর্টেবল লাগে। ওকে, ঘটনাটা কি ছিল একটু বলেন, আবার আমরা ওই যে কোনটা পোস্টার ব্যাপারটা। হ্যাঁ, পোস্টটা ছিল হচ্ছে, পোস্টটা আসলে কি আমি ওইটা এত ইন্টেনশনালি পোস্টটা দেইনি যে এটা আমি দিব, এটা ভাইরাল হবে, এই ধরনের কোনো মানে এটা আমি ধারণাও মানে করি নাই আর কি। তো আমি যেটা করেছিলাম যে আমি বেশ কয়েকজনের সাথে আর কি প্রমোশনাল ব্যাপারে কাজ করেছিলাম, বেশ কয়েকজন, আমাদের টাঙ্গাইলের লোকাল 3-4 জন হবে, আর টাঙ্গাইলের বাইরে ওখান থেকে আপনার হচ্ছে এরকমই 4-5 জন সামথিং এরকম হবে। তো মানে আমি কাজ করেছি, কিন্তু বিশ্বাস করেন আমার মানে এতটুকু যদি বেনিফিট আমি মানে পেয়ে থাকি এগুলো করে, এতটুকু না। আমার মনে হয় যে আমি যদি গড়ে 10 জনের সাথে কাজ করি, 10 জনের সাথে ধরুন যে আমার লাইভ হয়েছে 12টা বা সামথিং এরকম হয়েছে, এর মধ্যে হয়তো একটা লাইভ থেকে আমার একটু রেসপন্স ভালো আসছিল। রেসপন্স বিজনেস না, রেসপন্স বিজনেস, আমি যেহেতু রেসপন্সটা ভালো পেয়েছি, তো আমি বিজনেস রিলেটেডই রেসপন্স ছিল। সো মানে অর্ডার আসছে, আমি দিছি, এই টাইপ আর কি। তো এইটার ক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে, ওইটাকে আমি ধরলাম যে ঠিক আছে, যে আমার যে আমি যেই খরচটা করেছি সেই অনুযায়ী আমার কিছুটা হলে প্রফিট হয়েছে, বাট বাকি যেইগুলা, যেমন আমি 5,000 টাকা দিলাম একজনকে, আমার পেজে 100 জন ফলোয়ারও হয় নাই, আর একটা অর্ডারও আসে নাই। এখন আমি যদি বলি যে অনেকে বলতে পারে যে অর্ডার আসার গ্যারান্টি তো আমরা দিব না, এটা ট্রু, অর্ডার আসার গ্যারান্টি কেউই দিবে না, কিন্তু আমি যে খরচটা করলাম, আমি যে ইনভেস্টমেন্টটা করলাম, আমার তো একটা এক্সপেকটেশন আছে, তাই না? মানুষ তো মানে শুধু খরচ করবে না, সবারই একটা কিন্তু এক্সপেকটেশন থাকে। তো সেই ক্ষেত্রে আমারও ছিল বা সবারই থাকে, কিন্তু ওনারা সেই অনুযায়ী এফোর্ট দেয় না। মন কমেন্ট করছে আপনাকে যে কথা শর্ট করেন প্লিজ, গল্প শুনতে চাচ্ছে। কিসের গল্প? আপনি যে গল্পটা বলতেছেন। ও আচ্ছা, ওই যে বারিশা আপুর। আচ্ছা, তো আর কি ওই কয়েকজনের সাথে কাজ করার পর বারিশা আপুকে আমি অনেক আগে থেকেই আর কি চিনতাম ভার্চুয়ালি। তো আমার মনে হলো যে আপুকে দিয়ে আমি কাজটা করাই, আমার আপুকে বেশ ভালোই লাগতো আর কি। তো কয়েকবার কথা হয়েছিল বারিশা আপুর সাথে, বেশ কয়েকবারই। তো উনি এক সময় মানে আপনার 1 মাসের মধ্যে আমার মনে হয় যে উনি 3বার কথা হয়েছিল, 3বারই উনি হচ্ছে ওনার আপনার কি বলে যে কি বলে এটা, সম্মানই চেঞ্জ করে। হ্যাঁ, সম্মানীটা চেঞ্জ করেছে একবার, পেমেন্টের বিষয়টা যেটা। তো এটা সম্মানিত অনারিয়াম হয়।
হ্যাঁ সেটা মানে পেমেন্ট আর কি, জিনিস, ওটা হ্যাঁ payment আচ্ছা হবে ঠিক আছে, তাহলে, মানে ওনারা যে বলে যেটা আর কি। সম্মান করে যেটা দেন সেটা হচ্ছে সম্মানী। সম্মানী, হ্যাঁ আচ্ছা, যাই হোক আমি এটাকে ধরলাম আর কি, হ্যাঁ, ওনাদের payment পেমেন্টের is বিষয়টা, different, হ্যাঁ। ওনাদের ডিমান্ড আর কি, ওনার ডিমান্ডটা এই 1 মাসের মধ্যে 3 বার চেঞ্জ হলো। তো আমি কিরকম চেঞ্জ? প্রথম কত ছিল? প্রথমে ছিল সম্ভবত আপু বলল যে একটা ভিডিওর ব্যাপারে কথা হচ্ছিল যে আপু আপনি ভিডিও করে দিবেন বা পোস্ট করে দিবেন এরকম। তো ওইটা হচ্ছে আপনার 5 মিনিট সামথিং, এত না আসলে 2-3 মিনিটের ভিডিওতে হয় এইগুলো। তো আপু হচ্ছে গিয়ে চার্জ করেছিল সম্ভবত 10,000। হ্যাঁ, তারপরে আবার তখন সামহাও করা হয়নি, তারপরে আবার হচ্ছে আমি নক করলাম, তখন সম্ভবত 30,000। হ্যাঁ হ্যাঁ, আমার কতদিন মনে পর ছিল আছে সেটা? এটা খুব বেশি না, আমার আসলে অত মনে আচ্ছা, নেই okay, যে okay. কতদিন আকপাচ হবে, তবে খুব একটা ইয়া নাই, আপনার 1 মাস পর, খুব বেশি হলে 1 মাস, এর বেশি বাট না। সেম জিনিস, একটা হ্যাঁ জাস্ট কন্টেন্ট হ্যাঁ দিবে, হ্যাঁ রাইট, ওই সেম জিনিসটাই, সেম প্রোডাক্ট, সেম আপনার কথা লাইভ বলা না, না, Okay. জাস্ট হচ্ছে আপনার ভিডিও দিবে, ভিডিও। হ্যাঁ। তো উনি 30,000। তারপরে আমি বললাম যে আপু 3টা প্রোডাক্ট আপনি হচ্ছে জাস্ট হচ্ছে রিভিউ টাইপের করবেন একটা ভিডিওর মাধ্যমে। উনি প্রতি প্রোডাক্ট হিসেবে চার্জ করেছিল 10,000 করে, তার মানে 30,000 একটা ইয়াতে। তারপরে আমি তারপরে আর মনে হয় যে রিপ্লাই করি নাই, তারপরে আমি আবারও নক করেছিলাম, তখন হচ্ছে একটা লাইভের জন্য উনি 15,000 টাকা চার্জ করেছিল। আমার মনে হলো যে 3টা দিয়ে ওর 30,000 একটু বেশি হয়ে যায়, তো লাইভ করি। তো তারপরে আমি হচ্ছে ওনাকে লাইভ করার জন্য 15,000 টাকা পেমেন্ট করেছিলাম। তো কমিউনিটি লাইভ 30 মিনিটস, হ্যাঁ 30 মিনিটস, মানে একটা স্কিন কেয়ার লাইভ যা হয়, আমার ওইরকম কোনো মানে আচ্ছা, হ্যাঁ। মানে আমি ওনাকে কোনো নির্দিষ্ট করে কিছু বলি না যে আপু এতটুকু টাইম করবেন, বা ওই আপু আমাকে কোনো রকমের কোনো টাইম লিমিটেশন দেয় নাই। তো উনি জাস্ট একটা লাইভ করবে, স্কিন কেয়ার করতে যতটুকু টাইম লাগে অতটুকুই, তো দ্যাটস ইট, আমি ওইটাই করেছিলাম। দেন হচ্ছে আপু আমার ক্যাপশনটাই দেয় নাই, মানে ক্যাপশনে আপনি একটা পেজের ব্র্যান্ড প্রমোশন করছেন, আজকে আমরা যেভাবে করতেছি, হ্যাঁ তা আপনি আমার পেজটা মেনশন করবেন না। আপনি যদি এখন আমার পেজের নাম হারবারিস্ট, এটা হচ্ছে আমার ইংরেজিতে লেখা, আপনি যদি বাংলায় লিখে দেন, কেউ দুনিয়াতে কেউ চিনবে যে এই নামের এই পেজটা, তারপরে হারবারিস্ট একটু বাংলায় লিখলে ওটা একটু কঠিন নাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপু আমার পেজের নামটা পর্যন্ত মেনশন করে নাই। আমার প্রোডাক্টগুলো আমার মনে হয় যে আমি প্রোডাক্ট যে পাঠাইছি আপুকে, মনে খুলেও মানে দেখেন, ইউজ করা অনেক দূরের কথা, মানে একটা প্রোডাক্ট আপনি রিভিউ করবেন, তার ব্যাপারে আপনার বেসিক নলেজ থাকাটা জরুরি। আপনি ইউজ করেন বা না করেন এটা কেউ হয়তো দেখে নাই, ঠিক আছে, কিন্তু আপনার তো একটু ইউজ করে, মানে যাই হোক আপনার একটা অভিজ্ঞতা তো থাকতে হবে যে না এই প্রোডাক্টটা, এটা হচ্ছে ফেস প্যাক বা এটা হচ্ছে একটা ফেস ক্রিম, যে কিছু এটা আপনার দেখতে তো হবে। উনি আমার নাইট ক্রিমটাকে বানাচ্ছে ফেস স্ক্রাব, মানে না জেনে যেটা হয় আর কি। তো আপনি এক নাইট ক্রিম কোথায় আর ফেস স্ক্রাব মানে কোথায়, দুটার সাথে তো মানে ডিফারেন্ট অনেক। তো এটা করলো, দেন হচ্ছে আমি ওই পেজে আমার সম্ভবত ওই আপুর লাইভ করার পরে আমার পেজে সম্ভবত কত ফলোয়ার হবে, 100 ফলোয়ারও হয় নাই হয়তো, আর সেল একটাও হয় নাই, মানে মেসেজ আসছে কয়েকটা, কিন্তু আমার মনে হয় যে আপু যেই টাইপের মানে প্রমোশনটা করেছে, তো তারপরে আবার আপুর ক্যাপশনে আমার পেজ মেনশন করা নাই, কিন্তু সে যে স্পন্সর ড্রেস পরেছে ওইটা মেনশন করা। আচ্ছা, একসাথে 2-3টা প্রমোশন হইতেছে, ওকে। তো আর কি একসাথে আপনি 3টা ব্র্যান্ডকে প্রমোশন করতেছেন, আপনি তো কোনোটাই তো হচ্ছে না। সেই এই ক্ষেত্রে আপনি স্পন্সর ড্রেসের যেটা করলেন ওইটা আপনি ক্যাপশনে দিয়ে দিয়েছেন, আবার আপনি যেটা খাচ্ছেন আবার লাইভ করার সময় তো আবার খায় ওনারা, তো ওইটাও আবার ক্যাপশনে দিয়ে দিছে। তো আমার যে মানে যেটা আসলে মূলত ওনার ফোকাস করার কথা ছিল ওইটা করে নাই। মানে ইউ পেইড হার, আপনি টাকা দিবেন, আপনার লাইভ করতেছে, কিন্তু সেখানে আপনার পেজের মেনশন নাই, ড্রেসের পেজ থেকে সে ড্রেস দিছে, সে ড্রেসের মেনশন দিছে, তার মানে সেখান থেকে বিজনেস করতেছে। আবার সে আরেকটা ফুড, সম্ভবত ফুডও একটা মানে খাচ্ছিল, মানে ওইগুলো সে একসাথে 3-4টা বিজনেস একসাথে করতেছে। 3-4টা রাইট, এই আধা ঘন্টার, এটা হেভি ভালো লাগছে, আধা ঘন্টার একটা আপনি লাইভে আপনি 3টা থেকে মানে থেকে যদি পেমেন্ট নিচ্ছেন, আমার থেকে আপনি 15,000 নিলেন, আরেকজনের কাছ থেকে কত নিয়েছেন আমি জানি না, কিন্তু যাই হোক একটা অ্যামাউন্ট অবশ্যই নিয়েছে। কিন্তু দেখা গেল যে কারোরটাই তো সেইভাবে প্রমোশন হলো না, আর আমারটা তো নাই, কারণ আমার তো মানে মেনশনই করা নাই আমার পেজ। তো যাই হোক এটা নিয়ে আমি আপুকে হচ্ছে নক করেছিলাম, মানে আমার মনটা এত খারাপ হয়ে গেছিল, আপনি মানে আমি বিশ্বাস করেন আমি মানে একদম মনে হয় যে আমি ভেঙেই পড়েছিলাম, কারণ আমি একজন ছোট ব্যবসায়ী,
একটা একটা ক্ষুদ্র ব্যবসায়ী যে তার ক্ষেত্রে কিন্তু 15,000 টাকা একটা বড় অ্যামাউন্ট, তাই না? আর এই টাকাটা আপনি অনেক কষ্ট করে ম্যানেজ করে আপনি একজনকে দিচ্ছেন আপনার একটা প্রমোশনাল কাজের জন্য। সেখানে সেল হোক বা না হোক আপনি তার এফোর্টটা তো দিতে হবে, যে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম যে আপু আমার ব্র্যান্ডটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করলো, একটা প্রেজেন্টেশনের ব্যাপার তো আছে। তো এটা আমি মানে খুবই আমার মন খারাপ হয়ে গেছিল, কারণ হচ্ছে সব দিক থেকে, একে তো আমার পেজের কোনো ফলোয়ারও বাড়লো না, আবার সেলও হলো না, আবার হচ্ছে আবার আমি যে টাকাটা দিলাম এটাও তো একটা মানে আপনি একটা জায়গায় ইনভেস্ট করলেন, ওখান থেকে কোনো প্রফিট আসলো না, টাকাটাও তো লস হলো, তাই না? তো এটা আমার মানে খুবই খারাপ, মানে মানে মানসিকভাবে খুব খারাপভাবে আর কি ছিলাম যে আপু এই কাজটা করলো। তারপরে তখন আবার আপুর খুব ভালো সময় চলছিল, মানে তার তো ব্র্যান্ডের অভাব নাই, একটার পর একটা। তো আমাদের ছোট ছোট ব্যবসায়ীদের কোনো একটা প্রবলেম সে ওইভাবে নিত না, মানে ওইটা তার কাছে মানে এটা কোনো ব্যাপার হলো, নিতে আম্বানির এত টাইম কই, হ্যাঁ এত টাইম কই, তার তো কোনো মানে সমস্যা নেই, তার তো প্রতিদিনই তার 10টা করে ব্র্যান্ড সে প্রমোশন করছে। বাট আপনি যখন লাইভ চলতেছিল তখন ডিড ইউ নক হার যে আপু আমার পেজের মেনশন কোথায়, আপনি একসাথে এতগুলা প্রমোশন আরেকটা কথা বলি আপু, মানে আছে না যে যেমন হচ্ছে আপনার প্রোগ্রামে আমি আসব, আপনি হচ্ছে আগে থেকে একটা টাইম শিডিউল দিবেন যে হ্যাঁ আপনাকে আমি এই দিন আপনি এই কয়টার দিকে আপনি আসবেন, তারপরে একটু টাইম আউটপাস হতে পারে। তো আপু আমাকে কোনো রকমের কোনো ডিটেইলস জানায় না যে সে কবে লাইভটা করবে, কখন করবে, আমি জানি না, আমি অনলাইনে এসে দেখি যে লাইভ শেষ। ওকে, তো আমি কিভাবে আর কি করব? তো আমাকে মানে বিন্দু পরিমাণ আমাকে মানে ডিটেইলস আপু জানাই নাই। ওকে, যে কখন লাইভটা করবে আপনি ডিটেইলস দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমি যেই প্রোডাক্ট দিয়েছিলাম সেগুলো একদম ডিটেইলস আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি একদম ডিটেইলস দিয়ে দিয়েছিলাম যে আপু এটা এইভাবে ইউজ করে, এটা এইভাবে ইউজ করে, আপনি হচ্ছে এটা এইভাবে দেখাবেন, এটা এইভাবে দেখাবেন, এইভাবে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আপু ওগুলো কোনোটাই করে নাই, রং ইনফরমেশন দিছে যে আপনার নাইট ক্রিমটাকে বলেছে স্ক্রাব, আর কি কি মানে উল্টাপাল্টা, আমি ক্যাপশনই মানে আমার দেখেই মানে একটা ডাল খিচুড়ি যেটাকে বলে এটা করেছিল, মানে ফাইজলামি করতেছিল আর কি, এটা ওয়ান কাইন্ড অফ ফাইজলামি যে এটা না সেটাই। এখন আপনি আপনার প্রফেশনে হয়তো বা আপনি অনেক ভালো পর্যায়ে থাকতে পারেন, কিন্তু তাই বলে আপনার সাথে যারা ডিল করবে তাদেরকে আপনি এত ছোট করে দেখতে পারেন না, তাদেরকে আপনি আপনার সেই এফোর্টটা দিতে হবে, কারণ আপনি হচ্ছে তার কাছ থেকে পেমেন্টটা নিছেন, তাই না? আপনি তো মাগনা করে দিচ্ছেন না, ফ্রিতে করে দিচ্ছেন না। তো আপনি যেই অনুযায়ী পেমেন্টটা নিচ্ছেন সেই অনুযায়ী আপনি এফোর্ট দেন, সেল হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার, এটা কেউ ইনফরমেশনগুলো তো ঠিক দিতে হবে। হ্যাঁ রাইট, কারণ আমি এখন 1 লাখ টাকা ইনভেস্ট করলাম আমার বিজনেসে, এখান থেকে আমার 1,000 টাকা প্রফিট নাও হতে পারে, আবার 1 লাখ থেকে 3 লাখও প্রফিট হতে পারে, তাই না? এটা কিন্তু একটা মানে ভাগ্যের ব্যাপার। সো লাইভ শেষ হওয়ার পরে কি হলো সেটা বলেন। তো লাইভ শেষ হওয়ার পরে আমি আপুকে হচ্ছে জানিয়েছিলাম যে আপু আপনি এটা এইভাবে কেন করলেন। না আমি টেক্সট করেছিলাম, আপুকে ফোন করা হয়নি আমার। তো যাই হোক আমি হচ্ছে গিয়ে আপুকে নক করেছিলাম, আপু হচ্ছে কোনো রেসপন্স করে নাই। রেসপন্স না করার পরে তারপরে আমি আরো 2-1টা জায়গা থেকে এরকম প্রমোশনাল কাজ করেছিলাম 2-1টা জায়গা থেকে, সেখানেও আমি দেখি যে সেম, মানে ওরা তাও পেজ মেনশন করছে, মানে এফোর্টের ব্যাপারটা যেটা বলবো যে এটা সেম, মানে আপনি প্রোডাক্ট দিচ্ছেন, ওনারা দেখাচ্ছে, দায়িত্ব শেষ। এখন আপনি প্রোডাক্টটা দেখাচ্ছেন, আর আপনার এখানে কিন্তু 2টা জায়গায় দায়িত্ব, এক হচ্ছে যার ব্র্যান্ড আপনি প্রমোশন করছেন তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে, আপনি যাদের সামনে গিয়ে প্রেজেন্ট করছেন তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি সাধারণ মেয়ের আপনাকে একদম ফলো করে, আপনি যা বলছেন তাই তারা কিনছে, আপনাকে ট্রাস্ট করতেছে, আপনার ব্যাপারে একটা ট্রাস্টেবল ইস্যু তাদের তৈরি হয়েছে, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা নেই। আপনি মন চাইলে একটা রেকমেন্ড করে দিলেন, সেটা এসে ইউজ করে যদি ভালো না লাগে, এটা স্কিন ক্যান্সার হতে পারে, আবার খাওয়ার যেগুলো সেগুলো তো ভালো নাও হতে পারে। তো আপনার একটা দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু সেগুলো ঠিক না। তো আমি দেখলাম যে আপু মানে কন্টিনিউয়াসলি এইগুলাই করে যাচ্ছে, মানে আমার সাথে করলো, আমি একটু চুপ থাকলাম, সাথে সাথে আমি রিয়াক্ট করিনি, ইভেন পোস্ট এগুলো কিছুই দিইনি। আমি দেখলাম যে আপু এরকম কাজ কয়েকজনের সাথেই করেছে। আবার আমি যাদের সাথে কাজ করলাম, যে এই কয়েকজন ব্র্যান্ড প্রমোটার বা ফেসবুক সেলিব্রিটি যেটাই বলি, তো ওদের সাথে যে আমি কাজ করলাম তাদের ক্ষেত্রে আমি দেখলাম যে এই সেম, মানে প্রোডাক্ট নিচ্ছি, রিভিউ না, মানে জাস্ট দেখাচ্ছি আর হচ্ছে শেষ, দায়িত্ব শেষ। আমার বিজনেস ওনারের সাথে আমার এইটুকুই
আপনার ডিল যে আমি ওর কাছ থেকে টাকা নিব, ওর পণ্যটা দেখাবো। এখন এই পণ্যটা আপনি কিভাবে দেখাবেন এটাও একটা মানে বড় ইস্যু। ড্রেসের ক্ষেত্রে যেটা দেখি যে আপনার অনেক কয়েকজনের কাছ থেকে এটা শুনেছি যে ড্রেসের লাইভ করার পরে ড্রেসগুলো একবারে ধুমড়িয়ে মুচড়ে ভাঁজ টাচ করে একদম তারপরে সেগুলা দিয়ে দেয়। কিন্তু আপনি একটা জিনিস, এটা আপনার কাছে কোনো ভ্যালু নাই থাকতে পারে, বাট যে বিজনেস ওনার তার কিন্তু কাছে কিন্তু তার পণ্যের ভ্যালু অনেক, তাই না? কারণ এগুলা আমরা এটার পেছনে আমাদের ইনভেস্টমেন্ট আছে, আমাদের এফোর্ট আছে। একটা কমেন্ট নেই, তারিনা জাহান ফারিয়া লিখছে অনলি পেজ মেনশন করলে কি প্রমোশন হয়ে যায়? এই মেনশনের জন্য এত টাকা, তারা কি হলিউড বলিউড সেলিব্রিটি যে মেনশন করলেই কাজ হয়ে যাবে? রাইট, সেটা না, পেজ মেনশন করলেই আপনার হচ্ছে প্রমোশন হয় না, এটা একটা বিষয়, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ভার্চুয়ালি বিজনেস করি, তো পেজটাই তো আমাদের শপ কিন্তু পেজ, তো এটা তো মেনশন করতেই হবে। এটা আপনার হচ্ছে প্রমোশনের মানে প্রথমের যে স্টেপটা, আমি বলবো যে প্রথম বলতে দ্বিতীয়, আমি প্রথমটা হচ্ছে আপনার পণ্যটা ভালোভাবে দেখানো, প্রেজেন্টেশন। কিন্তু যেহেতু আমরা ভার্চুয়ালি করছি সোশ্যাল মিডিয়াতে, সেহেতু এখানে আমাদের পেজটাকে মেনশন করতে হবে, তাই না? কারণ হচ্ছে এটা আমার হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম, তাই না? এটা হচ্ছে আমার শপ, এটাকে তো মেনশন করতে হবে। না, ও মিন করছে যে আপনি যে টাকা দিচ্ছেন এত টাকা, জাস্ট পেজ মেনশন করলো আপনার প্রমোশন হয়ে গেল, সেটার জন্য এত টাকা চার্জ করবে, সেটা বলতেছে। আমারও এটাই কথা, আমি তখন থেকে এই মানে যখন থেকে, আর এই প্রমোশনগুলো এগুলো আসলে শুরুই হলো কিন্তু 2020-21 সাল থেকে। এর আগে কিন্তু এই যে বিজনেস করলাম 2018 সাল থেকে, এগুলো শুনিও নাই। আচ্ছা, ওইখানে আমরা পরে যাচ্ছি, আপনি গল্পটা শেষ করেন। তারপরে আপনি ওর সাথে কথা বললেন। হ্যাঁ, তারপরে কথা বলার মানে বারিশা আপুর সাথে আপু কোনো রেসপন্স করে নাই। তো তারপরে তার ম্যানেজারও কোনো রেসপন্স করে নাই? না, মানে ম্যানেজারও রেসপন্স করে, আর তাদের খুব ইগোইস্টিক কথাবার্তা। হ্যাঁ, এটা আমাদের ইস্যু না, আপনার সেলের ইস্যু আমাদের না। তারপরে হচ্ছে যে আপু এইটা আমাদের কাজ না, আমরা করব, আপনার লাইভ করে দিছি, ব্যাস শেষ, আপনি যা ইচ্ছা করেন, জাহান্নামে যান। হ্যাঁ, কাইন্ড অফ এরকমই। তো আর কি, তারপরে কোনো রেসপন্স করে নাই, আমি আর হচ্ছে আপুর ওইদিকে করি নাই। দেন আপনি কি করছেন? তো তারপরে আমি আসলে বিজনেসটা আমি অন্যভাবে ট্রাই করছিলাম, যে আমি আর মানে এই দিক থেকে তো আমি একটা ডস খেলামই। বাট ঝামেলাটা শুরু হলো কিভাবে? আচ্ছা, ঝামেলার ব্যাপারটা আমি বলি। তো ওই যে বারিশা আপুকে যে আমি মানে প্রমোশন যে করালাম, তারপরে হচ্ছে আপু তো কোনো রেসপন্স করলো না। তারপরে এই একই কাজগুলো আপু দেখলাম যে আরো কয়েকজনের সাথেই করলো। আবার হচ্ছে আমিও কয়েকজনের সাথে কাজ করলাম, দেখলাম যে সেমই। তখন আমার মনে হলো যে না, এইটার এগেইনস্টে একটা কথা বলা উচিত সবাই। আর আমার কাছে কেন জানি এটা মনে হচ্ছিল যে আমি যে ধরনের প্রবলেম ফেস করলাম, এটা সম্ভবত ম্যাক্সিমামই করতেছে, কিন্তু তারা বলার সুযোগ পাচ্ছে না। ব্যবসায়ী যারা, তারা হয়তো বা বলতে পারতেছে না, বা আমি যেমন যে চেপে গেলাম ওরকম ওরাও হয়তো বা চেপে যাচ্ছে। কিন্তু আমার মনে হলো যে না, এটা নিয়ে একটা কিছু অবশ্যই করা উচিত, জানান দেওয়া উচিত অন্ততপক্ষে। হ্যাঁ, কেউ একজনকে তো করতেই হবে, সবাইকে মানে সবাই না করলো, একজন দুজনকে তো করতে হবে। তারপর আমি ওই পোস্টটা লিখলাম। তো পোস্টার লেখার পরে সেটা লিখলেন আপনি? ওই যে ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে, বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটাররা এরকম চার্জ নিচ্ছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের বিতর্কিত কাজ করে ভাইরাল হচ্ছে, তারপরে ওই ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে। এইগুলা নিয়ে ডিটেইলস একটা পোস্ট দিলাম, তাদের ইনকামের ব্যাপারটা, তাদের হচ্ছে প্রমোশনাল যে ধরনটা, ওটা হচ্ছে ভাইরাল হয়ে গেল। আমি আসলে মানে আমি মনে হয় যে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম যে ভাইরাল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তারপর মনে হলো যে না, এদেরকে আসলে কেউই পছন্দ করতেছে না। আর বিজনেস ওনার যারা, তারাও এদেরকে নিয়ে খুবই মানে হেনস্থার শিকার হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে। কিন্তু কেউ আবার বলতেছেও না, এটাও একটা বড় ইস্যু। যে আমি বলতেছি, যে আমি তখন বলেছিলাম যে আপনারা যদি কেউ এটা নিয়ে কোনো লিগালি কোনো স্টেপ নিতে চান, তাহলে আমি এর সাথে আছি। কিন্তু তো তারা আবার সামনে মানে আগাতে চায় না, এরকম একটা ব্যাপার, যে মাঝপথে যে আবার ব্যাক করবো, এরকম একটা ব্যাপার। তো এই আর কি, তখন আর কি করে, ও আপনার সাথে কন্টাক্ট করে না? হ্যাঁ, তো পোস্টটা দেওয়ার পরে তখন বারিশাপুর থেকে আমার পেজে মেসেজ আসছিল। মেসেজ আসার পরে আপু হচ্ছে গিয়ে আমাকে থ্রেড দিয়েছে, যে মেসেজ, তাহলে তো থ্রেড দিয়েছে, মেসেজ দেয় নাই, মেসেজেই থ্রেড দিয়েছে, মেসেজে থ্রেড দিয়েছে যে আপু আপনার সাথে আমার লয়ার কথা বলবে। আরে জোস। হ্যালো, আমি বললাম যে ওকে ঠিক আছে, আমার নাম্বারটা আমি ওনাদেরকে দিলাম যে কথা বলেন। তো তারপরে পরে বলতেছে যে আপু আপনার নাম্বারে তো হচ্ছে কল যাচ্ছে না। আমি বললাম কেন কল যাবে না, আমার নাম্বার অলওয়েজ ওপেন। চাওয়াজি করছে, কল দেয় না, কল দেয় না, কল দেওয়ার সেটাই। মানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আপনি সোশ্যালি অনেক ভাইরাল পারসন হতে পারেন, আমি হয়তো সোশ্যালি ভাইরাল না,
তার মানে আপনি আমাকে ছোট করে দেখতে পারেন না। আমি কত দূর যেতে পারি বা আমি কি করতে পারি, ভাইসা আসি না, এটা ভাইসা আসছে। আর মনে করেছে যে সো কল যে কাউকে একজন যে একটা হামকি দমকি দিব, সে হইতেছে কি একদম হাউন আঙ্কেল আছে, যেহেতু আমার ব্যাপার না। হ্যাঁ, এরকম কিন্তু কিছু না। এই মানে এরকম একটা ব্যাপার যে আমি সোশ্যালি আমার কিছু ফেসবুক ফলোয়ার, মানে আমি একটা এমন কিছু হয়ে গেছি যে আমি যত যাই কিছু করি সেখানে আমাকে কেউ বলার থাকবে না, এবং বললে তুমি পার পেয়ে চলে যাবে। অনেক হইছে। আমি হচ্ছে গিয়ে আমি আপুকে একদম, আপু আমাকে নক করার সাথে সাথে আমি আপুকে একদম ডিটেইলস দিয়ে দিয়েছি, আমার অ্যাড্রেস সহ, যে আপনি যা পারেন করেন। কি থ্রেট দিতে সেটা শুনি। আমাকে থ্রেট ওই যে এটাই, যে আপনার সাথে আমার লয়ার কথা বলবো। আচ্ছা, আমি কথা বলবো না। না, পরে বললাম যে ঠিক আছে আপু, আপনি দেন, কল দেন। পরে বলে যে আপনার নাম্বার, পরে নাম্বার দিলাম। পরে বলে যে আপনার নাম্বার তো কল ঢুকে না। পরে আমি বললাম কেন কল ঢুকবে না, অবশ্যই কল ঢুকবে, আপনি আবারও দেন। পরে আবার দিছে কিনা জানি না, আমি অপেক্ষায় ছিলাম যে কলটা আসে নাই। তো এইটাই আর কি, যে চাপাবাজি। তো আমি ভেবেছিলাম যে ওনারা কোনো স্টেপ নিলে আমিও কোনো একটা স্টেপ নিব হয়তো। তো এটার সলিউশন কিভাবে করলেন? আর সলিউশন হলো না আপনার লস? না, সলিউশন তো হলোই না। ওই কিভাবে সলিউশন হবে ভাই, ভাইরাল হলো এইটুকুই, আর কিছু না। তাহলে আপনার ওই লাইনটা, যেটা আপনার কথা বলছিলেন আপনার সাথে, যে বারিশের কারণে আমার ব্যবসার আছে এই অবস্থা, আমি বিচার চেয়েও পাইনি, আপনি বিচার চাইছিলেন কিন্তু পান নাই। না, হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি তো এটা আমি বুঝলাম না যে অনেক ব্যবসায়ী এই আপুকে নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কিন্তু কেউই মানে একটা প্রপার স্টেপ নিল না। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে আপনি বললেন কিন্তু কোনো স্টেপ নিলেন না। আপনি কেন নেন নাই? আচ্ছা, আমি কেন নিলাম না? একজন কমেন্ট করছে, দেখেন, হার অল পয়েন্টস আর ভেরি মাচ লজিক্যাল এন্ড বাই ল শি শুড গেট দ্য জাস্টিস। মানে আপনি লফুলি গেলে একটা জাস্টিস। হ্যাঁ, আপু তখন প্রেগন্যান্ট ছিল। আচ্ছা, প্রেগন্যান্ট ছিল। তো আমার কেন জানি না একটা, মানে যেহেতু আমি একটা সিম্প্যাথি, আমার ইভেন আপুর তখন পেটটা অনেক বড় ছিল, আমার মনে হয় যে একদম ডেলিভারি হওয়ার লাস্ট মুহূর্তে আর কি ছিল, তখন আমার মনে হয় যে থাক, এটা আমি একটু স্টপ করি। আমার মানে একটা মানবিকতার দিক থেকে আমি এটা নিয়ে পোস্ট দিছি, আল্লাহ সেখানেও আপু গিয়ে হইতেছে। তো একটা মানবিকতার জায়গা থেকেই আমি হচ্ছে আপুকে চিল্লায় কথা বলেন, আওয়াজ উঠান, মানে একটু জোরে কথা বলতে হবে। তো আর কি মানবিকতার দিক থেকে আমি আপুকে নিয়ে আর কি আপনার পোস্ট দিয়ে আমার মনে হলো যে না থাক, সে যেহেতু প্রেগনেন্ট, আমি একটা মেয়ে, সে একটা মেয়ে, তো আমি এখন তাকে আমি ফিজিক্যালি হ্যারাস না করি। কিন্তু আমি কিন্তু হ্যারাস করতে পারতাম চাইলে ভাই। আমি কিন্তু আমাকে নিজের থেকে লয়ার, মানে কয়েকজন আইনজীবী 2 জনের মতো আমাকে নক করেছে যে আপনার যদি কোনো রকমের কোনো কিছু লাগে বাই এনি চান্স, আমরা আপনাকে হেল্প করব। তো আমাকে আরো কয়েকজন আবার সোশ্যালি যারা একটু এস্টাবলিশ আছে, যারা একটু ওয়েল নোন পারসন আছে, তারাও আমাকে বলেছিল যে আপনি কোনো ভয় পায়েন না, আপনার যদি কোনো কিছু হেল্প লাগে আপনি বলেন। এখানে ভয়ের কিছু নাই। হ্যাঁ, মানে আই আন্ডারস্ট্যান্ড যে ওর আপব্রিঙ্গিং বা ও যেরকম সবার সাথে করছে, শুধু আপনি একা না, অনেককে সে থ্রেট দিছে। মানে হারুন আঙ্কেল ছিল, ওই ছিল, এই ছিল, এইরকম যা যা করছে, মানে আওয়ামী লীগের আমলে অনেক কিছু করছে। আই আন্ডারস্ট্যান্ড, আই নো, আমার কাছে প্রচুর জিনিসপত্র জমা আছে, আমি কখনো কিছু বলি নাই, টাইম আসলে বলবো, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে আপনারা ছেড়ে দিচ্ছেন, ভালোবেসে সিম্পেথি দেখাইছেন যে প্রেগনেন্ট এরকম এরকম, ও আসলে পেয়ে বসছে, ও ভাবছে যে ভাই আই এম দি আলটিমেট, আমার কেউ ছুঁতেও পারবে না, আমি যা ইচ্ছে করে যাবো। এটা যে ভুল ধারণা, এই জিনিসটা শিক্ষাটাকে দিলে আসলে হয়ে যেত। হ্যাঁ, তো আমি ওই তো আর কি আমি হইতেছে আপুকে বলেছিলাম যে আপু আপনি যে কোনো একটা স্টেপ নেন। ইভেন আপুর যে ভাই হাজবেন্ড, সরি আমার ভাইয়া আপুর হাজবেন্ড, হ্যাঁ ম্যানেজার আর কি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পার্সোনাল ম্যানেজার। তো আর কি ওই ভাইয়াটা আমাকে লাইভে এসে আমাকে অনেক কথা বলছে, তবে ওই লাইভ করার সাথে সাথে আবার ওনারা ডিলিট করে দিছে, মানে আমি ওইটা রেকর্ডও করতে পারি নাই। ওর কাজ এটাই, ও যার তার নামে, যেমন টনিকে নিয়ে বললো না, ওর অনেক কিছু, টনির হাজবেন্ডকে নিয়ে বলছে না, হ্যাঁ মানে কত কিছু বলে না, এরপরে ধরা খায়, ধরা খাবে। আমি শুধু একটা লিগ্যালি একটা প্রুফ চাচ্ছিলাম যে আপু আমাকে নিয়ে কি বলতে পারে, আমি যদি জাস্ট হচ্ছে একটা প্রুফ পাইতাম তাহলে আমি লিগ্যালি একটা স্টেপ নিতাম। কিন্তু আপু সাথে সাথে ডিলিট করে দিছে। আমাকে আবার যে লাইভটা যে দেখেছিল তারা বলছে আপু আপনাকে নিয়ে, আপনাকে তো তার হাজবেন্ড অনেক কিছু বলছে, ওর হাজবেন্ড প্রচুর সবাইকে নিয়ে প্রচুর বলে, প্রচুর মেয়েদেরকে নিয়ে প্রচুর কথা বলে। প্রবলেমটা ওনার হাজবেন্ডের কি প্রবলেম যে আপনি বউকে সাপোর্ট করেন, ঠিক আছে, বউটা কারণ ঠিক আছে, কিন্তু তাই বলে হচ্ছে আপনি অন্য মেয়েদেরকে যা খুশি তাই তো বলতে পারেন না। আর উনি লিগ্যালি মানে উনি মানে আমার কথা হচ্ছে যে আপনি বলছেন সেটা আবার আপনি রাখার সাহস কেন পাইতেছেন না? আপনি ওটা রাখেন, যদি সাহস থাকে আপনি রাখেন, প্রুফটা রাখেন, তারপর দেখেন। ক্রাইম করতেছে, সাহস করতে থেকে পাবে। হ্যাঁ, সেটাই, ক্রাইম তো হাজার হাজার ক্রাইম করে বসে আছে। হ্যাঁ, তো মানে আমার মত আরো 102-3 জন আমাকে নক করে ভিডিও, অডিও, স্ক্রিনশট সব দিয়ে আছে, আমার কাছে সব জমা আছে, ফাইল করা আছে, ঠিক আছে।
ওগুলো আস্তে আস্তে আসবে, বাট বলেন আপনার। কিন্তু আমাকে আসলে কি ওরকম কল করে থ্রেড দেওয়ার সাহস পায় না, যেহেতু আমার কাছে লিগ্যালি আপনার প্রুফ আছে। হাউন আঙ্কেল বিজি ছিল মনে হয়, এই জন্য কল করে সাহস পায় না আর কি। ও তো যাই হোক, আমার কাছে অনেক প্রুফ ছিল আপুর, যে আমি আপুকে যতবার নক করেছি সে আমার মনে হয় যে প্রতি আধা ঘন্টা পর পর সে তার ডিমান্ড চেঞ্জ করে। তার একটা পারিশ্রমিক সে নিচ্ছে, তার 1 ঘন্টা পর আবার সে আরেকটা পারিশ্রমিক দাবি করতেছে, তার আধা ঘন্টা পর আবার আরেকটা পারিশ্রমিক দাবি করতেছে, এরকম আর কি। সে প্রতিনিয়ত আর কি চেঞ্জ করে, প্রতি ঘন্টায় পর পর হচ্ছে চেঞ্জ করে। আর তখন আরো আপু হচ্ছে এই ধরনের কাজগুলো বেশি করতো। আর পোস্ট দেওয়ার পরের থেকে আমার মনে হয় একটু তুলনামূলকভাবে একটু কমেছিল, মানে একটু, খুব বেশি না। আর এখন আমি জানি না কেমন, এখন কি অবস্থা, কিন্তু আপু তখন খুবই মানে সবার সাথে আর কি মোটামুটি খারাপই করতো 90%। মানে সবার সাথে সে হচ্ছে একটা প্রফেশনাল তো ডিল করতোই না, টাকা নিলাম দিলাম ব্যাস, এরকম একটা ব্যাপার। ওকে, সো এরপর আপনি কিভাবে ওখান থেকে ওভারকাম করলেন? ওভারকাম বলতে হচ্ছে আমি তারপরে থেকে আমার মানে আপুর সাথে কাজ করার পরেও আমি আমাদের টাঙ্গাইলের কয়েকজনের লোকালি মানে যারা আর কি মানে একটু পরে লাইভ টাইপ করে বা এই টাইপের, ওরকম ইনফ্লুয়েন্সার বা বড় কেউ না, বাট লাইভ টাইপ করে এই টাইপের, তাদের সাথে আমার মনে হলো যে তাহলে আমি ওদেরকে দিয়ে কাজ করি, লোকালি আমাদের টাঙ্গাইলের মেয়ে। সো এই জায়গা থেকেও যে আমি তার অন্যদেরকেও টাকা দিব, ওদেরকেও টাকা দিব, সো আমার এলাকার মানুষই মানে প্রফিট পাক। তো আমি করলাম, আল্লাহ এখানে দেখি যে আমি আরো মানে হ্যারাসমেন্টের শিকার হলাম। দেখা যায় যে আপনি প্রফেশনালিজম জিনিসটা সবার মধ্যে থাকে না। কাজের শুরুতে আপু ঠিক আছে, আপনি খুশি হয়ে যা দিবার দিয়েন, কোনো সমস্যা না, আপনি যেমনি পারেন অমনি দিয়েন, যতটুকু পারেন ততটুকু দিয়েন, কোনো সমস্যা নেই, আপনি খুব ভালো। যেই কাজটা শুরু করলো মানে কাজের শুরু করার সাথে সাথে ডিমান্ড চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ, আমি বুঝি না, মানে রাতারাতি চেঞ্জ হয়ে গেল। কি বলে, কি চাই তখন ওরা? মনে করেন যে আমার সাথে কাজ করার স্টার্টিং এ সে আপু বললো যে আপু আপনি খুশি হয়ে যা দেন, এখন তোমার ফেসবুকে ফলোয়ার হচ্ছে 5000, তোমাকে আমি কত দিব তুমি বলো? আপনার ফেসবুকে ফলোয়ার হচ্ছে 5000, আপনি একটা লাইভ করলে আপনার 5000 ভিউ হয় না, 1000 ভিউ হয়, আপনার ওই লাইভে আপনাকে আমি কত টাকা পারিশ্রমিক দিতে পারি, কত টাকা দিব আপনাকে? আপনার সাথে আমি একটা মান্থলি ডিল করেছিলাম, মানে আমি একটা মান্থলি ডিল করেছিলাম যে মান্থলি আপনি সপ্তাহে একটা করে বা 2টা করে লাইভ করবেন, আমি আপনাকে মান্থলি স্যালারি দিব। আল্লাহ, এই লাইভ একটা করার পরেই সে হচ্ছে লাইভ প্রতি স্যালারি চাচ্ছে। এখন আমি তোমাকে স্যালারি দিব ঠিক আছে, কিন্তু তোমার থেকে আমি কি ফিডব্যাক পাচ্ছি সেই অনুযায়ী আমি তোমাকে সম্মানী দিব, তাই না? তো এটা আমার তো একটা আমি বিজনেসম্যান বা আমি একটা ব্যবসা করি, আমাকে অবশ্যই আমার প্রফিটটা জানতে হবে, রাখতে হবে। আমি তো লস করব না সব জায়গায়, অ্যাক্সিডেন্টলি লস হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনে শুনে তার লস করা যাবে না। তো ওইখান থেকে একটা মানে খারাপ এক্সপিরিয়েন্স হলো, মানে আমাদের লোকালি টাঙ্গাইলের মেয়েদের সাথে, মানে তাদের অহংকার আরো বেশি, মানে হয় না যে যেটা বলে যে কি বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ রাইট। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যদিও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু এরকম কয়েকজন মানে আছে যাদের লাইফে ফার্স্ট কাজ আমার সাথে হয়েছে, আমি তাদের অফার করেছি, এবং আমার কাজ করার পরেই তাদের অন্যান্য মানুষের অফার করেছে। আর যেই অন্যজন অফার করলো সেই তখন আমার সাথে তার মানে সে তখন আর আমার সম্মানিটা সে নিবে না। ওকে, আপনার হারবারিস্ট নিয়ে আরেকটু বলেন, আপনি কি ওখানে থাকে এখন, কি প্ল্যান এখন? না, আমি হারবারিস্টে সকল ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে ফেস প্যাক, হাইড্রোজেলি মাস্ক, আপনার হেয়ার অয়েল, লিপ বাম, নাইট ক্রিম, এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি আমি তৈরি করি আর কি। এগুলা হচ্ছে র ম্যাটেরিয়াল গুলো নিয়ে এসে আমি তৈরি করি। আপনি কিভাবে তৈরি করেন? আপনি সার্টিফাইড বলতে বিএসটিআই অনুমোদন যেটা সেটা নেওয়া হয় নাই, কিন্তু বাকিগুলো আছে। বিএসটিআই অনুমোদন তো ভাই অনেক মানে অনেক লং প্রসেস, ব্যয়বহুল প্লাস হচ্ছে অনেক লং প্রসেস, তবে ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি বিজনেসে আসলে অত ফোকাস করি না এতদিন, এটাকে আমি মানে যেটা হয় যে পার্ট টাইম জব করা, আমি কাইন্ড অফ ওই টাইপ করেছিলাম। তো আমার মনে হচ্ছিল যে এখন আমার বিজনেসে ফোকাস করা উচিত, কারণ বিজনেসটা আমার খুব শখের জায়গা। ওকে, সো কিভাবে ফোকাস করছেন? এই যে পাবলিকলি আসলাম, এরপরে হচ্ছে বিজনেসটাকে আরেকটু গ্রো করার জন্য। কি বিজনেস ওখানে প্রোডাক্ট এগুলো থাকলো? শুধু বিউটি
বিউটি রিলেটেড Product না প্রোডাক্ট, সব? হ্যাঁ Okay. মানে বিউটি রিলেটেড, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বডি কেয়ার, এগুলো মানে বিজনেসটাকে আরেকটু বড় করতে চাই। সো মানুষ নিচ্ছে আপনার ওই হ্যাঁ প্রোডাক্টগুলো? হ্যাঁ ইনশাআল্লাহ, আপনার মানে আল্লাহর যেগুলো রহমতে বানানো নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ নিচ্ছে। original যেগুলো? আর আমি এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই অনেক আগের থেকেই করি। ওকে। মানে আপনি 2018 সাল থেকে আপনি ভাবেন, তখন কিন্তু ফেসবুক অতটা মানে ইয়া ছিল না 2017 তো ইউজ করার পরে তারা দে আর হ্যাঁ, স্যাটিসফাইড, হ্যাপি? হ্যাঁ, ওকে, কোনো হ্যাঁ। সাইড এফেক্টস নাই? না, সাইড এফেক্টস নাই। মানে একটা মানে বিউটি কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে 100 জন মানুষের মধ্যে 100 জন কিন্তু ভালো রেজাল্ট পাবে না, right. তাই না? কিন্তু যদি 90% পায় তাহলে আমরা ওই ব্র্যান্ডকে ভালোই বলতে পারি, Of course. ট্রাস্টেবল বলতে পারি। রাইট। তো আমার ব্র্যান্ডটা ছোট থাকুক, কিন্তু আমি মানে যে কয়জন কাস্টমার মানে যারা নিয়েছেন 90% স্যাটিসফাই, এবং তারা আবার নতুন করে পুনরায় নেয়। আপনি এর আগে বলছিলেন যে একই চার্জ নিয়ে কয়েকটা ব্র্যান্ড প্রমোশন একসাথে করে, সেটা আপনি বলছিলেন। এটা কি আপনি এখনো দেখেন, ফিক্স করেন? হ্যাঁ, আমি এখনো মানে আমি নিজে করি না, মানে আমি নিজে কাউকে দিয়ে লাইভ এখন করাই না, কিন্তু আমি এখনো দেখছি যে কয়েকজন ব্যবসায়ীদের এই একই ধরনেরই। না, আপনি বলেন যে ওনারা এই যে বলতেছে যে ব্র্যান্ড প্রমোশন, এখানে আসলে ব্র্যান্ডটা ঠিক কোনগুলা? হ্যাঁ, রাইট। ব্র্যান্ড কোনগুলা? ওনারা কি জানে যে আসলে ব্র্যান্ড কি? ফেসবুকে একটা পেজ, অফলাইনে একটা হচ্ছে দোকান মানে কিন্তু একটা ব্র্যান্ড না, একটা শপ মানে ব্র্যান্ড না, একটা ফেসবুক পেজ মানে কিন্তু ব্র্যান্ড না। আমি একজন শপ ওনার মানে আমি একজন ব্র্যান্ড ওনার না। ব্র্যান্ডের একটা আলাদা ডেফিনেশন আছে, এটার একটা ভ্যালু আছে, একটা ক্রিয়েটিভনেস আছে, একটা আইডেন্টিটি আছে ব্র্যান্ডের। তো বাংলাদেশে খুব কম ব্র্যান্ডই আছে যেগুলাও কিন্তু ওনাদের সাথে কাজই করে। আপনি আরংকে দেখেছেন কোনোদিন সোকল কাউকে দিয়ে কাজ করাতে? আমাদের টাঙ্গাইলে আরঙের শোরুম উদ্বোধন হলো, একটা কাউকে নেয়নি, কোনো সেলিব্রিটি না, কিন্তু তারপরে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে, কারণ তারা ব্র্যান্ড। এটাকে বলে ব্র্যান্ড। ব্র্যান্ডের আলাদা একটা ভ্যালুই আছে। তাদেরকে ওই আমরা ছোটখাটো ব্যবসায়ী যারা, আমরা হচ্ছে ওনাদেরকে নিয়ে হায়ার করে আনি। তাহলে তারা ব্র্যান্ড প্রমোটার না পেজ প্রমোশনার, রাইট। এটা হচ্ছে লাইভ প্রেজেন্টার বলা যেতে পারে, যে লাইভে গিয়ে পেজটাকে প্রমোশন করছে, দে আর লাইভ প্রেজেন্টার। ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ডই যেখানে নাই সেখানে ব্র্যান্ড প্রমোটার আসে কোথা থেকে? এটা কিন্তু হয় না। মানে আপনি যেটা বলছেন যে প্রোডাক্ট দেখানো আর ব্র্যান্ড প্রমোশন ডিফারেন্ট জিনিস। আবার আরেকটা জিনিস হচ্ছে এই যে বলতেছে ব্র্যান্ড প্রমোশন, লাইভে গিয়ে পণ্য দেখানো আর ব্র্যান্ড প্রমোশন দুটো এক জিনিস না, কখনো এক না। কারণ আমি পণ্য যে কাউকে দিয়ে দেখাতে পারি, আমি পণ্য চাইলে আমি নিজে দেখাতে পারি, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারি, আমি আরেকজনকে দিয়ে দেখাতে পারি, আরেকজনকে দেখাতে পারি। কিন্তু আমার উদ্দেশ্য যখন ব্র্যান্ড প্রমোশন, তখন আমার সেখানে আমার হচ্ছে ইনভেস্টমেন্টও একটা ভালো থাকবে, আমার ডিমান্ডও ভালো থাকবে। আমি আমার ব্র্যান্ড প্রমোশনের জন্য 1 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি আছি, কিন্তু সেখানে আমাকে ওই ধরনের আমি ফিডব্যাক চাই, ওই ধরনের ফিডব্যাক চাই, ওই ধরনের আপনার হচ্ছে যেটাকে বলে যে প্রচারণা যেটাকে বলে সেটা চাই। কিন্তু ওনারা যেভাবে ব্র্যান্ড প্রমোশন করে, ওটাকে আদতে ব্র্যান্ড প্রমোশন হয়? আপনি সকালবেলা 10টার দিকে আপনি একটা লাইভ করলেন 30,000 টাকা দিয়ে, তার 2 ঘন্টা পর তারপরে ড্রেস, তারপরে গোল্ড, তারপরে ডায়মন্ড, একই শাড়ি হতে একই শাড়ির দোকান তিনটা। আপনি একটা দিনে আপনি একটা ব্র্যান্ড ওনারের কাছ থেকে বা পেজ ওনারের কাছ থেকে 30,000 টাকা চার্জ নিয়ে আপনি তার ব্র্যান্ডটাকে রেকমেন্ড করলেন, রাইট? আপনি তার 2 ঘন্টা পর আবার আরেকটা ব্র্যান্ড সেম চার্জ নিয়ে আবারও করলেন। এরকম হয়েছে যে একদিনে ওনারা 4টা শাড়ির ব্র্যান্ড, মানে 4টা ব্র্যান্ড প্রমোশন করছে, 4টাই শাড়ির, 4টা পেজ প্রমোশন করছে। শাড়ির ইভেন আবার এমন হতে পারে যে একদিনে আপনি 2টা ব্যাগের প্রমোশন করলেন, ব্যাগ ওই মানে 2টাই ব্যাগের প্রমোশন, মানে এটা কিন্তু হইলো না। কিন্তু মানে আপনি ব্র্যান্ড প্রমোশনটাকে জানেন যে কি? একজন বিজনেস ওনার আপনাকে 30,000 টাকা দিচ্ছে, সে তো শুধুমাত্র আপনি লাইভে গিয়ে খাবেন আর পণ্য দেখাবেন এটার জন্য না, তার তো একটা ডিমান্ড আছে যে আমার পণ্যের প্রচারণা যেন হয়, মানুষ যেন নামটা জানে আমার। হ্যাঁ, ব্র্যান্ড প্রমোশনের মূল ভিত্তি কিন্তু প্রচার করা এবং গুড ওয়েতে প্রচার করা, নট অনলি যে আমি লাইভে গেলাম দেখাইলাম, এটা না, গুড ওয়েতে। আমরা ঝগড়া করলাম, কানলাম, অশ্লীলতা করলাম না। আবার আপনি লাইভে যাচ্ছেন, আপনার হচ্ছে লাইভ হচ্ছে 30 মিনিট, তার মধ্যে আপনার 10 মিনিট যায় নিজের লিপস্টিক ঠিক করতে, তারপরে খাইতে হা করে, আর 10 মিনিট যায় আপনার খাইতে, আর বাকি 10 মিনিট আপনি হচ্ছে তখন আপনি লাইভ আপনি হচ্ছে কি করেন, তখন হচ্ছে আপনি কমেন্টগুলো নেন, তারপরে হচ্ছে আবার ওই কমেন্টের মাধ্যমে আপনি হচ্ছে ঝগড়া করেন, ভালো খারাপ যাই হোক। কেউ যদি নেগেটিভ কমেন্ট করে তাহলে নেগেটিভ, তাহলে পজিটিভ কমেন্ট নিয়ে কিছু করে না, নেগেটিভ কমেন্টগুলো নিয়ে, হ্যাঁ, যে জানেন যেটা দিলে ভিউ হবে, হ্যাঁ, মানে বিতর্কিত কাজ যেগুলাকে বলে সেগুলা করা। তো আমার মনে হয় যে ব্র্যান্ড প্রমোশন জিনিসটা আপনি যদি একটা প্রফেশনে থাকেন, ওই প্রফেশনের ব্যাপারে আপনি আগে বেসিক নলেজ গুলো নেন, আপনি একটু ওই প্রফেশনের ব্যাপারে জানেন যে আদতে এইটা এটার সাথে যায় কিনা, রাইট?
আপনি ব্র্যান্ড প্রমোটার নিজেকে খুব দাবি করতেছেন, আপনি তো জানেনই না ব্র্যান্ড প্রমোশন কাকে বলে। আপনি জানেন টাকা দিয়ে নিচ্ছেন তো না, আমরা এটাই তো আপনাদেরও তো প্রবলেম আছে না। হ্যাঁ রাইট, যারা উদ্যোক্তা ছোট ছোট উদ্যোক্তা আপনারা বলতেছেন, আপনারা তো এদেরকে নিয়ে লাফালাফি করতেছেন। হ্যাঁ লাফালাফি মানে এটা একটা ট্রেন্ড, এটা এখানে আসলে কিছু বলার নেই, এটা হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ডিং জিনিস, যেটা যে আমি গেলাম না কিন্তু আমার মতো আরেকজন চলে যাচ্ছে, আমি না করলাম কিন্তু তারপরে সে গেল, কিছু করার নাই এখানে। আমি তো আমার জায়গা থেকে না, যে আমি আমার কথা হচ্ছে যে আমি আমার মানে বিজনেস লাইফে আমি যদি হচ্ছে মানে এখন থেকে যদি আমি আমার বিজনেস কন্টিনিউ করি ইনশাল্লাহ, আমি এমন কাউকে দিয়ে আমার ব্র্যান্ড প্রমোশন করাবো না যে ডেইলি ব্র্যান্ড প্রমোশন করে, যে একদিনে 4টা-5টা করে। আমি আমার ব্র্যান্ড প্রমোশনের জন্য এক্সক্লুসিভ কাউকে দিয়ে, এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে আমি ইনভেস্ট করতেও রাজি আছি। ওই সেলিব্রিটিদেরকে দিয়ে যে যারা ব্র্যান্ড প্রমোশন করে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট যেগুলো থাকে, যে লাখ টাকা ইনভেস্ট কিন্তু তারা করে, কিন্তু ওটা কিন্তু প্রমোশনই হয়। অফ কোর্স ব্র্যান্ডের নামটা জানে মানুষ, হ্যাঁ মানুষ জানে। আর ওনাদেরকে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশন করানো হয়, মানে ফেসবুক সেলিব্রিটি যারা আছে, ইনফ্লুয়েন্সার দাবি করে, তাদেরকে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশন করানো হয়, আপনি মানে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ চিনে, আপনি অফলাইনে কয়জন মানুষ ওনাদেরকে চিনে? আমি যদি ওনাদেরকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করে ফটোশুট করে একটা বিলবোর্ড টানিয়ে দেই, কয়জন মানুষ চিনবে? চিনবে না। কিন্তু আমি বিজনেস তো শুধু অনলাইনে করব না, অফলাইনেও করব, তাই না? তো বিজনেসের ফোকাসটা আসলে দুই দিকেই এখন রাখতে হবে। ওকে, আমরা আজকে যে টাইটেল যেটা দিই সেটা নিয়ে কথা বলি। ঝগড়া, অশ্লীলতা, কান্নাকাটি করে এরা ভাইরাল হয়, এটা আপনি বলছিলেন একটু বলুন। হ্যাঁ তাই তো, আপনি যে কয়টা এখন ব্র্যান্ড প্রমোটার দেখবেন, মানে যে কয়জন আর কি মানে সুপরিচিত বলবো না, বাট নোন পারসন, চিনে মানুষ আর কি, এই কয়েকজন মানুষকে আপনি যদি এদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, ব্যাকে যান যদি, যে এদের আসলে আসার মাধ্যমটা কই, দেখা গেছে কেউ একজন 10 বছর আগে হাজবেন্ড মারা গেছে, এই 10 বছর আগে হাজবেন্ড মারা যাওয়ার সেটা নিয়ে এখনো কান্না করতেছে, কান্না করে সিম্প্যাথি নিয়ে, হ্যাঁ আপু আহারে আহারে এইরকম আপনি এত কষ্ট, মানে এই যে এখনো সে হচ্ছে মানে আছে। আবার হচ্ছে 20 বছর আগে কেউ একজন অ্যাসিডে মারা গেছে, মানে অ্যাসিডে মারা জানি, সরি অ্যাসিডে আক্রান্ত হয়েছে, গলায় অ্যাসিড, হ্যাঁ রাইট, সেইটা হচ্ছে গিয়ে দেখায়, সেটা দেখায় সিম্প্যাথি নিল, মানে ওনাকে কেউই চিনতো না। বর্ষাকে চিনতে পারলাম, বাট আগেরটা কার কথা বলতেছেন? না, নাম মেনশন করব না ওনার। আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, আমি তো চিনলাম না, চিনতে হবে তো, এটা পরে বলবো। না আসলে কি হচ্ছে, আপনি বর্ষা দুটো নামের মধ্যে একটু গোলমাল হয়ে যায়। বর্ষা আপুর মানে আপনি যদি কাজকর্মে তো মিল আছে, দুইজনের নামে গোলমাল হয়ে যাচ্ছে। আপনি হচ্ছে আগের ব্যাকে যদি যান, তাহলে আপুর দেখবেন যে আপুর ফার্স্ট যেই লাইভটা ভাইরাল হয়েছিল ওইটা মূলত এখান থেকে, যে এখানে যে অ্যাসিডের দগ্ধটা, ওইটা নিয়ে, মানে একটা সিম্প্যাথি, বাংলাদেশে একটা মানে বিজনেসের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে সিম্প্যাথি নিয়ে বিজনেস করা, মানে একটা মানুষের আহারে নিলেই হয়েছে একটা, আপনাকে যে কোনো কারণে মানুষের আহারে এটা গেইন করতে হবে, তারপরে আপনি আর পেছনে ফিরে তাকাতে হবে না, আপনি আর মানে যেটা তারমানে এখন আপনি যে আলভিয়ার কথা বলছিলেন, তাহলে আলভিয়া কি এটা করতেছে? আলভিয়া আপু যে গ্লো টাচ, আচ্ছা ওনাকে তো আমি আসলে চিনি না, আমি কিছুদিন যাবতই দেখতেছি, বাট অনেকে এটা বলছে ও সিম্প্যাথি নিচ্ছে, এটা অনেকেই বলছে, কিন্তু জেনুইন মনে হয়েছে ওটা। না আসলে মানুষের ফ্যামিলি প্রবলেম আছে, সবারই কম বেশি আছে, কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, বিশেষ করে ইন-লস ফ্যামিলিতে, বাট যখন পাবলিক হয় জিনিসটা এবং রিপিটেডলি, তখন হতে মানুষ এটা তখন, হ্যাঁ রাইট। কিন্তু আমার কথা হচ্ছে যে লাইভে এসে আসলে কান্নাকাটি করে তো আসলে কোনো লাভ হবে না, কারণ লাভ হবে না, ভিউজ হবে, বিক্রি হবে, কারণ লাভ হচ্ছে না, সেটা এই দিক থেকে এটা বিজনেসে লাভ হবে, কিন্তু পার্সোনালি কিন্তু হবে না, সেটা তোরা চাইও না, সেটা হয়তো ওরা চায়ও না, ওরা শুধু এইটাই চায় হয়তো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম থাকে, ইনলস ফ্যামিলিতে, শ্বশুর বাড়িতে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আইনগত কোনো স্টেপ নিতে পারেন, ফ্যামিলি পার্সনদের দেখাতে পারছেন, আপনি ফেসবুকে কান্নাকাটি এসে করতেছেন, ফেসবুকের মানুষ কিন্তু আপনার প্রবলেম সলভ করে দিবে না, তারা ওই জাস্ট আহারেই বলবে। তবে আহারে দিয়ে লাভ আছে, আসলে বিজনেস করা যায়, অনেক ভিউজ হইতেছে, ভাইরাল হচ্ছে। তো আর কি আমার কাছে মনে হয় যে এই আহারে নিয়ে বিজনেস করাটা এটা একটা খুব ট্রেন্ডিং একটা জিনিস, মানুষের সিম্প্যাথি নিয়ে বিজনেস করাটা একটা ট্রেন্ড এখন। আবার অশ্লীলতার ব্যাপারটা যেটা বলি, যে বিতর্কিত একটা কাজ করতে হবে আপনাকে, আপনি আলোচনায় থাকতে চান তাহলে আপনাকে বিতর্কিত কাজ করতে হবে, এমন কিছু করতে হবে, এমন কিছু পড়তে হবে যেটা আসলেই আপনার কি বলে যে সাধারণত মানুষ করে না বা পড়ে না, মানে এক্সট্রাঅর্ডিনারি আপনাকে কিছু করতে হবে। কিরকম সেটা? স্লিভলেস করতে হবে, আঁচল ফেলে দিতে হবে, হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে জাস্ট হচ্ছে
সাধারণের বাইরে যাইতে হবে, মানে যেটা ইউজেবল, আমরা সচরাচর র্যান্ডমলি বা মানে ইউজ করতেছি বলতেছি, মানে বিতর্ক করার জন্য, বিতর্কিত হওয়ার জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেটা আসলে সচরাচর কেউ করে না। ওকে, ওইটা করলে আপনি হচ্ছে মানে আলোচনায় থাকবেন মানুষ, মানে আর এখন গালি খাওয়াটাও একটা ব্র্যান্ডিং, হ্যাঁ রাইট, একটা ব্র্যান্ড প্রমোশন, মানে মানুষ গালি দিচ্ছে, এটাও একটা ব্র্যান্ডিং করতেছে, ঝগড়া করতেছে দুজন মিলে লাইভে এসে, হ্যাঁ এটাও একটা ব্র্যান্ড। এইভাবেও কিন্তু কিছুদিন আগে যে তনি আপু আর বারিশ আপু যে লাইভে ইয়াটা করলো, আমার মনে হয় যে ওদের পরিচিতি যদি আগে 50% থাকে, এখন হইতেছে ওটা 100%, এটা আরো 50% এক্সট্রা হয়ে 100% চলে গেছে। ওকে, হ্যাঁ, তো ওটা নিয়ে আপনি কি বলবেন, ওদের ঝগড়াটা নিয়ে? ওদের ঝগড়াটা নিয়ে কি বলবো, আমার মনে হয় যে ইস্যু তো অবশ্যই একটা আছে, পার্সোনাল ইস্যু বা যেটাই হোক। এখন যেহেতু ওরা দুজনেই ভার্চুয়ালি একটু পরিচিত, তো সেই জন্য ভার্চুয়ালি করেছে। কিন্তু আমার মনে হলো কি যে তনি আপুর আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল, মানে আপু চাইলেই পারতো এই জিনিসগুলোকে একটু কি বলে সমাধান না করুক, অ্যাটলিস্ট একটা মানে একটা গুড ওয়েতে থাকতো, মানে কেউ যাতে হ্যারাসমেন্ট না হয়, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, একটা খুব মানে প্রফেশনালিজম যেটাকে মানে করা। তনি তো সেই উদ্যোক্তাদের নিয়ে একটা কাজ করতেছিল, তো এটা কি এখন কিছু হচ্ছে না আপনাদের? আমি তো জানি না, আর আমি ওইটা নিয়ে ইনভাইটেশন পাইও নাই। আমি মনে হয় যে আমি একটা মেসেজ পেয়েছিলাম অনেকদিন আগে, যে বারিশ আপুকে নিয়ে পোস্ট করার পর তারপরে আমি আর কোনো কিছু পাইনি। তো আমার মনে হয় যে তনি আপু কিংবা যে কোনো আপু যদি এগুলো নিয়ে একটা প্রপার স্টেপ নিতে চায় লিগ্যালি, সে যদি কাউকে ডাকে, আমি আমার জায়গা থেকে আসব, এখন আমি অন্যদের কথা বলতে পারলাম না, কিন্তু আমার মনে হয় যে ছোট বড় ব্যবসায়ী সবার জন্যই একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট প্রয়োজন। এটা কিন্তু মানে একটা সুন্দর এনভায়রনমেন্ট হচ্ছে না, যে মন চাচ্ছে একজনের কাছে যাচ্ছে, টাকা দিচ্ছে, ব্র্যান্ড প্রমোশন করছে, কিন্তু আসলে প্রমোশন হচ্ছে না, এটা কিন্তু একটা গুড ওয়েতে হচ্ছে না। আমার মনে হয় যে একটা গুড ওয়েতে করা উচিত। ওকে, না আপুকে নিয়ে একটা কেউ কমপ্লেইন করেছিল এটা জানি, কিন্তু রায় দিয়েছে কিনা দিয়েছে এটা জানি না। রায় দিয়েছে, রায়টা হচ্ছে এরকম, মানে শর্টের মধ্যে আমি আপনাকে বলে দেই, যে বলছে যে এখন হাইকোর্টের নির্দেশনা এরকম যে অনলাইনে কোনো পোশাক বিক্রেতা অনুমোদনহীন ব্যবসা চালাতে বা শুরু করতে পারবে না। কোনো পোশাক বিক্রেতা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি অরিজিনাল পণ্যের নকল পণ্য অরিজিনাল বলে বিক্রি করতে পারবে না আর কি। এগুলো মামলার আবেদনকারীকে তার ব্যবসা বিশ্বাসের সাথে চালাতে হবে, এটা হচ্ছে তনিকে বলছে, এবং আইনি দলিলাদি বজায় রাখতে হবে। তৃতীয় প্রতিপক্ষকে প্রতি মাসে তৃতীয় পক্ষকে অন্তত একবার আবেদনকারীর দোকান পরিদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন অনুযায়ী পর্যবেক্ষণ করার জন্য। ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রতি মাসে দোকান পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় আদালত হতে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট হয়েছে, এটা আমাদের জন্য বড় কথা, ওখানে দিয়েছে সেটা। তো এখন আরেকটা হচ্ছে যে এই যে উদ্যোক্তাদের জন্য আপনাদের জন্য একটা রায় আসলো ভোক্তা অধিকার থেকে, একটা মামলার রায়, এরপরে কিন্তু উদ্যোক্তারাও অনেক কিছু ভুল করে, এবং সবচেয়ে বড় যে ভুলটা যেটা আপনি বলছিলেন যে তনি আপু বারিশ আপুকে অল্পের মধ্যে ছেড়ে দিয়েছে, সমাধান না করে নিজেদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে দেখে, কিন্তু উদ্যোক্তা যাদের সেটা কিন্তু সলিউশন হইল না। বারিশ কিন্তু আপনাদের সাথে এখনো সেমই করতেছে, মানে শুধু বারিশ না, ব্র্যান্ড প্রমোটার তো আরো অনেকেই যারা সেম করতেছে, নিজেদের যা ইচ্ছা করতেছে, সেটা কোনো সলিউশন হয়তো নাইও। সেটার সলিউশন কীভাবে হতে পারে সেটা তো আপনাদের যে উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম মনে আছে, সেখান থেকে করতে পারেন, না হলে আসলে আপনাদের সবাই মিলেমিশে হয়তো কাজটা করতে হতে পারে, এছাড়া তো কোনো অপশন আমি মনে হয়। বলেন, এই যে আপনি যে কোর্টের রায়টার ব্যাপারে বললেন, এই রায়গুলো কিন্তু নতুন করে এখন দেওয়ার কিছু না, এগুলা কিন্তু একজন ব্যবসায়ীকে অনেক আগে থেকেই মানে আপনার এগুলা সীমাবদ্ধতা মেনটেন করতে হয়। যেমন আপনাকে বলি যে একজন বিক্রেতা যদি তার পণ্যের দাম বেশি রাখে, মানে যেটাকে বলে যে ন্যায্য মূল্য যদি না রাখে, তাহলেও কিন্তু তাকে আপনার হচ্ছে ভোক্তা অধিদপ্তর থেকে কিন্তু আপনার কোন একটা আইনগত স্টেপ তারা নিবে। আবার নকল পণ্য দিলে তো আগে থেকে, এগুলো কিন্তু অনেক আগে থেকে, এটা কিন্তু এখন না। আমি বলতেছি এটা তো একটা রায় হইলো, নরমাল একটা রায়, কিন্তু আমি বলতেছি কোনটা, আপনাদের কিন্তু রায়ের কিছু নাই, আপনি উদ্যোক্তা, বারিশ ব্র্যান্ড প্রমোটার, মানে পেজ প্রমোটার, ঠিক আছে, ও প্রতিদিন ধরেন 5টা লাইভ করতেছে, এবং ওর মতো আরো অনেকেই করতেছে, হুইচ ইজ এ গুড থিং, এটা একটা ইন্ডাস্ট্রির মতো দাঁড়াচ্ছে, এটা ভালো, মেয়েরা কাজ করে খাচ্ছে, দিস ইজ গুড, কিন্তু এই জায়গাটাকে ওরা নষ্ট করে ফেলতেছে, দ্যাটস হোয়াট ইউ আর ট্রাইং টু সে, তাই তো, যে
অনেস্টি নিয়ে কাজ করতেছে না, আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে না, ফাঁকিবাজি করতেছে, আমার কাছ থেকে টাকা নিতেছে, আবার ড্রেস পড়তেছে আরেকজনের, সেখান থেকে টাকা নিচ্ছে, আবার খাচ্ছে ফুড সেইটার কাছে টাকা নিচ্ছে, কিন্তু আবার আমার প্রমোশনের নাম হইতেছে বা আমারটা মেনশনই করতেছে না, সেটাই করতেছে না তারা। বাট উচিত কি? উচিত হচ্ছে একটা প্রমোশন যখন করবে তার কাছ থেকে 2 টাকা নিলে 2 টাকার কাজে করে দিবে, সেখানে সে ড্রেসের প্রমোশন করতে পারবে না। আমার অন্যজন ড্রেস পরে আসছে বলতেছে। আমি এটাই বলার চেষ্টা করতেছি যে আপনি একটা কাজের জন্য আপনি 1 লাখ টাকা চার্জ করতে পারেন, আপনি করতে পারেন, কিন্তু আপনাকে 1 লাখ টাকার সার্ভিস দিতে হবে। আপনি একজন ব্যবসায়ী, আপনি আপনার পণ্যের মূল্য 10,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত রাখতে পারেন। আপনার পণ্যের কোয়ালিটিও কিন্তু ওই অনুযায়ী থাকতে হবে। আপনি কিন্তু ওই 10,000 টাকার একটা পণ্য আপনি কিন্তু হচ্ছে গিয়ে 1 লাখ টাকা বিক্রি করতে পারবেন না। আপনাকে একটা সামঞ্জস্যতা রাখতে হবে। তো ওদের প্রফেশনের ক্ষেত্রে ঠিক সেম, যে আপনি চার্জ নিবেন 10,000, 15,000, 20,000, 30,000, 40,000, 50,000 সামথিং, আরো বেশি হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। কিন্তু আপনি একদিনে কিভাবে, কোন সেন্সে একাধিক ব্র্যান্ড প্রমোশন করেন আমার মাথায় ধরে না। আপনি নিজে বলেন যে আপনি সকালবেলা একটা ব্র্যান্ড প্রমোশন করতেছেন, ওই আপনার ফেসবুকে ফলোয়ার যদি মিলিয়নও হয়, আপনার লাইভে যদি ভিউ মিলিয়নও হয়, এই ভিউয়ার্স কিন্তু সবাই ক্রেতা না, মানে সবাই কিন্তু আপনারটা দেখে কিনবে না, কিনবে কিছু নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা তো আসলে আপনার কল না, এটা যে করতেছে বা আপনি করাচ্ছেন তোকে দিয়ে, না এটাই ওর ব্যাপার, তাই না? ও কত 10 টাকা করবে, যদি হার্ড ওয়ার্কিং ধরেন, ও হার্ড ওয়ার্কিং কাজ করতেছে, আমি বলতেছি সেটা না, উনি কাজ করুক 10টা না, উনি 100টা করুক, কিন্তু কথা হচ্ছে যে মানে আপনি হচ্ছে একটা ডেইলি বেজে, মানে ধরুন যে আপনি একটা 10 জনকে নিয়ে আপনি একটা ব্যাচে স্টুডেন্ট পড়ান, 10 জন মানুষকে নিয়ে, আপনি যেই প্রত্যেকের কাছ থেকে আপনি একটা সম্মানই নেবেন অবশ্যই, তাই না? কিন্তু আপনি যদি একজনকে পড়ান, আপনি কিন্তু সম্মানটা বেশি নেবেন, কিন্তু আপনি ওই একজনকে পড়ালে ও যে যতটুকু ফোকাস আপনার পেলো, বাকি যে 10 জনকে আপনি পড়াইছেন তারা কিন্তু ততটুকু পেলো না। তো আমার কথা হচ্ছে এটাই যে আপনি ব্র্যান্ড প্রমোশন বলতেছেন, আপনি তো ব্র্যান্ড প্রমোশন করতেছেন না। আপনি যেটা করতেছেন সেটা লাইভ শোকেসিং, মানে পণ্য শোকেসিং যেটাকে বলে, পণ্য শো করা। কিন্তু এই জন্য আপনি এত টাকা কেন নেবেন? আপনি টাকা নেন, আপনি ডেইলি 100টা করেন, তাহলে আপনি 1000 টাকা করে নেন না। এখানে আমার কথা আছে, এটা নিয়ে আমি শো করে ফেলছি আমার ক্যান্ডিডেট শোতে, হাজার হাজার শো, সব আপনাদের প্রমোটার আসছে, উদ্যোক্তারা সবাই আসছেন, আপনারা ওখানে সবাই আসছে, আবার নতুন করে বলতে হইতেছে এইখানে ও কত টাকা নিবে, বারিশ বা অন্যরা কত টাকা নিবে সেটা ওর ব্যাপার, বিকজ এখানে গভর্নমেন্ট বা কোনো ল নাই। না না না, অবশ্যই না। আপনি এথিক্সের কথা বলতেছেন, সেটা ওর এথিক্স নাই ধরেন, বা এথিক্স থাকবে কেন ভাই? ও আর্টিস্ট পেমেন্ট বা যারা নাটক করে সেটা তো আপনি জানবেন না। ও 10টা নাটক করবে, ডেইলি ও 10টা শুটিং করবে, সেটাও কত টাকা নেবে সেটা ওর কল, বারিশ কত টাকা নেবে সেটা ওর ব্যাপার, আপনি দিবেন কত সেটা আপনার ব্যাপার। আপনি দিচ্ছেন কেন? ওকে আপনাকে জোর করে নিচ্ছে? না না না, জোর কেউই করে না। তাহলে আপনি বলছেন 4টা ব্র্যান্ডের একসাথে প্রতিদিন 4টা শাড়ি করতেছেন, হ্যাঁ ভাই ও করতেছে, আপনারা করাচ্ছেন কেন? আপনি যখন করাচ্ছেন তখন আপনি ওর সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্রাক্ট পেপার সাইন করেন যে আপু শুধু আমারটাই করবেন, আমি আপনাকে এত টাকা দিব, আপনি আজকে আর কোনো শাড়ির ব্র্যান্ড করতে পারবেন, আজকে নেক্সট 30 দিন আপনি কোনো শাড়ির ব্র্যান্ডের কাজ করতে পারবেন না। আপনি সেভাবে করেন, তাহলে সেভাবে করবেন। এটা এখন হচ্ছে, এখানে ওর কোনো দোষ নেই, এই দিক থেকে বলতেছেন, ওর বিহেভিয়ার, ওর প্রফেশনালিজম নিয়ে, সেগুলো নিয়ে আপনি যেগুলো বলেন সে আই এগ্রিড। বাজে বিহেভিয়ার ওগুলো যেটা বলতেছিলেন বা ও থ্রেট দেয়, সেটা আমি এগ্রিড। বিহেভিয়ারের কথাটাও আমি হচ্ছে গিয়ে এখানে মানে মেনশন আমি করে ফেলেছি যদিও, কিন্তু বিহেভিয়ারের কথাটা আমি হচ্ছে এটাকে আমি এক সাইডে রাখলাম। মানে আমার কথা হচ্ছে প্রফেশনালিজম জিনিসটা, না প্রফেশনালিজম ওটা তো এগ্রি করলাম যে হ্যাঁ এটা ঠিক না, ওটা ঠিক করতে হবে। এখন হচ্ছে উদ্যোক্তারা, মানে ব্যবসায়ী যারা আছে, উদ্যোক্তার ব্যবসায়ী এটা নিয়েও একটা খুব মানে একটা আলোচনা সমালোচনা আছে, কিন্তু উদ্যোক্তা ব্যবসায়ী কিন্তু সেম জিনিস না। উদ্যোক্তা এক ক্যাটাগরির, আর ব্যবসায়ী হচ্ছে আলাদা জিনিস। তো ব্যবসায়ী যারা আছে এটা আসলে তাদের ফল্ট, অবশ্যই তাদের ফল্ট, যে তারা এরকম কাউকে দিয়ে কেন তাদের ব্র্যান্ড প্রমোশন করাবে যারা ডেইলি একই ধরনের চার্জ নিয়ে সে হতে কাজ করছে। এটা একটা বিষয়, এটা উদ্যোক্তাদের একটা রাইট আছে, এটা চেঞ্জ করা তাদের দরকার। তাছাড়া কিন্তু এখানে আবার আরেকটা কথা আছে, যে এখন ধরেন যে আপনি কোথাও একটা দোকান থেকে এখন একটা জিনিস কিনতে গেলেন, হ্যাঁ, একজন দোকানদার তার একটা পণ্য 10,000 টাকার একটা পণ্য আপনার কাছে 20,000 টাকা বিক্রি করলো, আপনি কিন্তু কিনলেন নিজের জেনে বুঝে, আপনি একদম ইন্টেনশনালি জেনে বুঝে কিনলেন। কিনে আসার পরে এই যদি হচ্ছে আপনার যে ভোক্তা অধিদপ্তর, সে গিয়ে কাকে ধরবে? ধরবে কিন্তু এই ব্যবসায়ীকে, কিন্তু কিনছেন কিন্তু আপনি আপনার ফল্ট, কিন্তু আপনাকে কিন্তু জোর করে নেয় নাই, আপনার কাছে জোর করে বিক্রি করে নাই। তাহলে
ফলটা হলো কার, যে বিক্রি করলো তার, তাহলে এই ক্ষেত্রে কেন নয় ওদের ফল না? এখানে ওদের ফল কেন থাকবে না? অবশ্যই ওদের এখানে ফলটা আছে। আপনার সুযোগ আছে বলেই তো আপনি যা খুশি তাই করতে পারেন না। আপনার এই আপনার হচ্ছে প্রোগ্রামে অনেকেই আসার চান্স আছে, আপনার কাছে অপশন আছে হাজার হাজার, যে আপনি যে কাউকে নিয়ে আসতে পারেন, কিন্তু তাই বলে আপনি কি আনবেন? আপনার সাথে যেটা যায়, আপনার মানে যেটাকে বলে যে আপনার সাথে যেটা যাবে, আপনার একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা লেভেল থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি তাকে আনবেন। আমি একজন ব্যবসায়ী, আমার কাছে অপশন আছে, অনেকগুলো প্রোডাক্ট আমি সেল করতে পারি চাইলেই, অপশন আছে, কিন্তু আমাকে ভেবেচিন্তে পণ্য বিক্রি করতে হয়, কারণ আমাকে খুঁজতে হয় যে এটা আমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে, এটা যাচ্ছে না। মানে আপনার অপশন থাকলে এটা কাজে লাগানো যাবে না, মোট কথা হচ্ছে এটা। আপনার অপশন থাকলে আপনি যা খুশি তাই করতে পারবেন না। আপনার একটা এথিক্স থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। এথিক্স ডিপেন্ডস অন দা পারসন টু পারসন, রাইট? আপনার পারসন টু পারসন ভ্যারি করবে। এথিক্স আপনি বলতেছেন এটা ওর এথিক্স নাই, দ্যাটস আর বিজনেস, ওই ভাবে বিজনেস করবে না। আমি প্রতিদিন 10টা লাইভ করব ভাই, আপনি আসতেছেন কেন আমার কাছে? আমি করব আমার ইচ্ছা, মানে এটা হচ্ছে অবশ্যই এটা ব্যবসায়ীদের ফল্ট, কারণ হচ্ছে আমি তো যাব না, আমি তো বললাম যে আমি ব্যবসা যদি আমার বিজনেস নাও করি, আমি তারপরেও আমি এমন কাউকে দিয়ে আমার মানে বিজনেস প্রমোশন, মানে ব্র্যান্ড প্রমোশন যেটাকে বলে, করাবো না, যে ডেইলি ব্র্যান্ড প্রমোশন করে। আমার যদি দরকার পড়ে আমার পণ্য দেখানোর কাউকে লাগবে, আমি অবশ্যই এমন কাউকে দিয়ে করাবো যে মান্থলি স্যালারি বেস হিসেবে দিতে পারি, কিংবা দ্যাটস ইওর প্ল্যান, দ্যাটস ইওর লুকআউট। বাট অন্যরা তো এভাবে ভাবতেছেন, অন্যরা তো একজনকে দিয়ে পাঁচটা। আর অন্যদের ব্যাপারটা যেটা আমি বলতেছি, যে সেটা হচ্ছে যে অন্যদের ব্যাপারটা হচ্ছে কি, ওরা মানে প্রেজেন্ট সিচুয়েশনটাকে অনেক মানে বড় করে দেখে, কেন জানি না, লং রান নিয়ে ভাবে না। না আমি অনেক বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখেছি, যেমন আমি আমারটা বলতেছি না, আমি খুব ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু যারা একদম মিলিয়ন ফলোয়ার বা লাখ লাখ ফলোয়ার, এরকম ব্যবসায়ীদেরকেও আমি দেখেছি যে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে লাইভ করাচ্ছে। লাইভ করানোর পরে দেখা যাইতেছে যে ওর যে লাইভটা করলো, তার সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ওই সেম টাইপের আরেকটা ব্র্যান্ডকে তারা রেকমেন্ড করতেছে, মানে শপ বলি বা জুয়েলারি শপ বলি, যেটাই বলি, এটা হচ্ছে কি করতেছে। তো আমার কথা হচ্ছে যে তাহলে ওই ব্যবসায়ী কেন কোনো কথা বলতেছে না? তার বিজনেসেও তো একটা এফেক্ট পড়তেছে, তাই না? কারণ দেখেন যে আপনি আপনার কাছে আপনার হচ্ছে 10 লাখ ফলোয়ার আছে, আপনার প্রতি ভিউ হচ্ছে লাখ, হ্যাঁ, এখন লাখ লাখ ভিউ, আপনার কিন্তু ফলোয়ার চেঞ্জ হচ্ছে না। আপনার এই 1 ঘন্টা আগের লাইভ যারা দেখছে, 1 ঘন্টা পরের লাইভ তারাই দেখবে, আবার আপনি তারপরের দিন যে লাইভগুলো করতেছেন সেম তারাই দেখবে। আপনার কিন্তু প্রতি লাইভে আপনার দর্শক চেঞ্জ হচ্ছে না, আপনার যারা দেখতেছে তারাই দেখতেছে। তাহলে আপনি একজন মানুষকে আপনি প্রতিদিন 5টা করে রেকমেন্ড করতেছেন যে আপু এখান থেকে কিনেন, আপু এখান থেকে কিনেন, ও তো মানে কনফিউশনে পড়ে যাবে যে আমি কোথা থেকে কিনবো। তাহলে আপনি আমাকে একটা জিনিস যদি রেকমেন্ড করেন, আমি ওইখান থেকেই কিনবো, ওটা ভালো হোক খারাপ হোক আমি চেষ্টা করবো ওখান থেকে কেনার। কিন্তু আপনি যদি আমার কাছে 10টা অপশন দেন, আমি তাহলে কোনটা থেকে কিনবো? এখন যে বললাম ও 10টা অপশন দিচ্ছে বিকজ ও টাকা পাচ্ছে, এটা বিজনেস, এটা তো বিজনেস, ও বিজনেস করতেছে। কিন্তু এই কারণে দেখা যাচ্ছে যে এটা ওর কাজ, তাই না? প্রফেশন এটা। ওরা যে মানে পেজগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে প্রমোশন করতেছে, এই প্রমোশনের যে ধরন, এই ধরনের কারণে মানে সততা যে নাই, যে আমি একটা পণ্য রেকমেন্ড করতেছি, এই পণ্য ব্যাপারে আসলে আমি জানি না, আমি জীবনে ওইটা দেখিও নাই, ব্যবহারও করি নাই, কিন্তু তাও আমি বলতেছি আপু এটা নেন, এটা ভালো, এটা নেন নিল। কিন্তু এখন ওই ব্যবসায়ী তো ভালো পণ্য নাও দিতে পারে, সবাই তো সততা নিয়ে বিজনেস করে না। আর যেমন আমি নিজেই, ওটা পসিবল না আসলে। আমি ব্যাপারটা বুঝাই, জিনিসটা খুবই, ধরেন এন্ডোর্সমেন্ট করে, হ্যাঁ, ধরেন আপনি সালমান খান বা শাহরুখ খান একটা যখন অ্যাড করে, বা ক্যাটরিনা যখন অ্যাড করে, ওরা যখন দেখতেছে, ধরেন এই যে আমির খানের লুকআউট হচ্ছে যে আমি কোনো ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন কখনো করবো না, সেটা ওর লুকআউট। শাহরুখ খান করতেছে, আমির খান বলছে আমি পান মশলার কোনো বিজ্ঞাপন করবো না, অজয় দেবগন, শাহরুখ খান, সালমান খান সবাই করতেছে। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, সেটা নিয়ে আমার কথা বলার আসলে কোনো রাইট নাই, বিকজ এটা ওর পার্সোনাল ব্যাপার। ও 5টা করতেছে, ও টাকা পাইতেছে, ও কাজ করবে। আপনি আমার কথা বললেন, আমার এখানে 10 জন আসতে চায়, আমি 1 জন কানবো, সেটা আমার লুকআউট, সেটা আমার ব্যাপার, সেটা আমার ডিসিশন, ওর ডিসিশন এটা না। তো আপনি কথা বলতে পারেন না, এটা পার্সোনাল লেভেলের কথা। আচ্ছা, আপনি আরেকটা বলতেছিলেন যে একটু ভাইরাল হইলে বা ভাইরাল হইতে গেলে ওরা নিজেদের ড্রেস আপ ছোট করে ফেলে আস্তে আস্তে। করে তো ফেলেই, মানে এটা কাদের কথা বলছেন? যারা ব্র্যান্ড প্রমোট করে তারাও, যারা ওনার আছে তারাও, মানে বিজনেস করতেছে
হঠাৎ করে একটু আলোচনা বা একটু উপরে লেভেলে চলে গেলে তখন মানে চলে যে গেল নাকি যাওয়ার সময় যাওয়া চলে গেলেও যেতে 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 না সবকিছু ঠিক আছে, আপনি যদি আপনি একজন সবকিছু ঠিক নাই, আপনি না বলি আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনি কি ধরনের পোশাক পরবেন না পরবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন আপনি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করবেন তখন পাবলিকের অপিনিয়ন আপনাকে নিতে হবে যে তারা আপনাকে কোন জিনিসটা তারা আপনার ইজিলি নিচ্ছে না। আপনি দেশের বাইরে যাচ্ছেন ঘুরতে, আপনি সেখানে করছেন, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু আপনি কিছু কিছু ব্যবসায়ীদেরকে দেখি যে যারা হচ্ছে ব্যবসায়ী শুধু না, আমি ওই যে ব্র্যান্ড প্রমোটার তাদেরকেও দেখেছি, পেজ প্রমোটার, হ্যাঁ পেজ প্রমোটার আর কি, তাদেরকেও দেখেছি যে লাইভে থাকাকালীন অবস্থায় অন ক্যামেরাতে ড্রেস চেঞ্জ করে, মানে ড্রেস চেঞ্জ করে বলতে একটা খুলে মানে ওই রকম না, ওটার উপরে ওটা, হ্যাঁ বুঝতে পারছি, মানে ওই রকম চেঞ্জ না আর কি, মানে একটা দুই লেয়ারের ড্রেস থাকে, ড্রেসটা খুলে ফেলতেছে, হ্যাঁ খুলে চেঞ্জ করতেছে আবার, মানে এটা খুবই উইয়ার্ড লাগে না দেখতে, মানে আপনি একজন মেয়ে, আপনার একটা মিনিমাম সেলফ রেসপেক্ট তো থাকতে হবে ভাই, আপনি কাজ করতেছেন, কাজের জায়গাটা একরকম, প্রফেশনালিজম এক জিনিস, পার্সোনাল এটা আরেক জিনিস, এটা দেখে তো অন্যরা ইনফ্লুয়েন্স হচ্ছে যে আপনি যখন একটা কাজ করে যখন আপনি অনেক পরিচিতি পাবেন, স্বাভাবিকভাবে কিন্তু মানুষ বলবে যে ও এই কাজটা করি, পরিচিতি পাইছে, আমিও এটা করি, তো আপনি কি করছে একটা রং ওয়েতে আপনি ইনফ্লুয়েন্স করতেছেন, এটা তো ঠিক না। আপনি করেন কিন্তু আপনি একটু মিনিমাম লিমিটেশন বজায় রেখে করেন, আপনি কেমন ড্রেস আপ করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি সেটাকে একটু ভালোভাবে প্রেজেন্ট করেন, একটু গুড ওয়েতে প্রেজেন্ট করেন, যাতে করে সেটা বিতর্কের সৃষ্টি না করে। এটা হচ্ছে কি অনেকেই করে না, এটা একটা বিষয় হতে পারে। তারপর আরো তো ব্যাপার আছে যে ট্রেন্ডিং একটা ব্যাপার আছে, প্লাস্টিক সার্জারি করতেছে, সেগুলোর প্রমোট করতেছে, হ্যাঁ প্লাস্টিক সার্জারি, মানে এখন ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে সাধারণ একটা মেয়ের অরিজিনাল চেহারা, মানে আমার থুতনিটা যদি ভি শেপ না থাকে তার মানে মনে হয় আমি জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলাম, আমার হচ্ছে লিপটা যদি একটু ফোলা না থাকে তাহলে মনে হয় আমি জীবন যুদ্ধে 2 ধাপ পিছিয়ে গেলাম, মানে এটা একটা খুব সিক একটা মানে কম্পিটিশন, যে এটা আপনার লিপসটা একটু থিন, একটু চিকন, তাতে কি সমস্যা, মানে কি হয়েছে এটা তাতে? আলিয়া ভাটের লিপস কি ছোট মানে চিকন না? দীপিকা পাডুকোনের লিপস কি চিকন না? আপনার হচ্ছে ক্যাটরিনা কাইফের লিপস কি চিকন না? ওরা কি তাই চিকন মোটা করে ফেলছে? না না অনেক মোটা করে না, মানে আমাদের দেশে যেরকম দেখি যে মানে আমার মনে হয় যে ওদের ফেসটাকে 1:4 অনুপাতে যদি ভাগ করা হয় তার 4 ভাগের 1 ভাগ শুধু লিপটাই থাকবে, মানে শুধু ঠোঁটটাই থাকবে, মানে এতটা ফোলা ফোলা করে, রাইট। তারপরে থুতনিটা এরকম করে ফেলে, থুতনিটা না, আপনি একটা জিনিস ভাবেন যে আপনার ফেসের শেপ হচ্ছে রাউন্ড, আপনার ফেস শেপ কিন্তু রাউন্ড, এখানে আপনার সবই রাউন্ড, আপনি থুতনিটাকে জাস্ট হচ্ছে এইরকম ভি শেপ করেন, এটা কেমন লাগে? আপনার ফেসের সাথে কি যাচ্ছে এটা তো অ্যাটলিস্ট ভাবেন। আপনার যদি ফেস লম্বাটে থাকে আপনি একটা শেপ দিতে পারেন, কিন্তু আপনার ফেস হচ্ছে রাউন্ড, আপনি সেখানে ভি কেন দিবেন? আপনি তো যাচ্ছে না। আমার মনে হয় যে প্লাস্টিক সার্জারি তো না, এগুলো তো সার্জারি না, এগুলো হচ্ছে মূলত ফিলার করে, এগুলো হচ্ছে আপনার পার্মানেন্ট হয় না, এগুলো হচ্ছে আপনার যেটাকে বলে 1 টাইম বা 2 টাইম, এগুলো কন্টিনিউয়াসলি করতে হয়, 1 বছর পর পর রিটাচ করতে হয়। তো যেটা হয় যে এইগুলা করে করে আপনার একটা খুব অসুস্থ একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছে, যে আমি করতেছি তোমরাও করো, এটা তো ঠিক না। একটা ন্যাচারালিটি বলে একটা ব্যাপার আছে, আমার যা আছে আমি তাই নিয়েই থাকবো, তাই নিয়ে আমি স্যাটিসফাই, এরকম একটা আত্মবিশ্বাস তো ওনারা তৈরি করতেছে না, অথচ এগুলো কিন্তু ওনাদের দায়িত্ব। আপনি যখন সোশ্যালি একটা ওয়েল নোন পারসন হবেন তখন আপনার অনেক রেসপন্সিবিলিটি বাড়বে, মানুষ আপনার কথার উপর বেস করে অনেক কিছু করবে, ইনফ্লুয়েন্স হবে, তখন আপনাকে এমন কিছু করতে হবে যাতে করে আপনার দ্বারা ভালো কিছু হয়, খারাপ কিছু যেন না হয়। আপনি ব্যক্তি হিসেবে মানুষ খারাপ থাকেন কিন্তু ওটা প্রেজেন্ট করা যাবে না। আপনি আমাকে বলেন সোশ্যাল মিডিয়াতে ভালো কি হচ্ছে, ভালো কে কি করতেছে? না না না, ভালো ভাইরাল হওয়ার জন্য কত নিচে নামতেছে, যা খুশি করতেছে, ভালো হওয়ার মতো কি করতেছে কে? আমাকে সেটা বলেন। এটা হচ্ছে একটা ইস্যু যে এটাই তো মানে এটা একটা ট্রেন্ডে পরিণত হচ্ছে আসলে, যে আমি যে কোনো কিছু করে যে যত নিচে নামবে, যে যত বস্তিগিরি করবে, যে যত যেটা বলেন ড্রেস আপ ছোট করবে, লাইভে আসার জামা চেঞ্জ করবে, কান্নাকাটি করবে, থ্রেড দিবে, ফাইজলামি করবে, এগুলো করলে দেন ও ভাইরাল হবে। সোশ্যাল মিডিয়াতে এটাই হইতেছে, এটাই হচ্ছে। হ্যাঁ, আবার একজন বড় মহিলা ছোটকে বিয়ে করবে, একদিন ঝগড়া করবে, এরকম ও ফুস্তির পোলা আবার বিয়ে করবে, কালকে এসে আবার বিয়ে করবে, না ব্যাপারটা বলতেছেন। হ্যাঁ, না আমি এটাই ভাবি যে তারপরে বর্ষা ওরা এরকম হাজার হাজার বিয়ে নিয়ে, কার বিয়ে কয়টা, কে কয়টা ডিভোর্স দিয়েছে, আমার 3 নাম্বার বিয়ে 4 নাম্বার বিয়ে, সেগুলো আমার একটা জিনিসই মনে হয় যে আসলে মানে বিয়েটা আসলে কিছু মানুষের ক্ষেত্রে এমন যে করে সে অনেক করে, আর যে করতে পারে না সে আসলে একটাও করতে পারে না, এরকম একটা ব্যাপার। তো আপনি কোন দলে?
না আমি একটাই করেছি, হুম। আবার মানে অনেক অনেক তো আসলে হুম। সবার দ্বারা সম্ভব কেন না আপনি এটা। বর্ষা হইতে চান না? না ভাই, আচ্ছা, ওকে। মাফ করুক আল্লাহ। না না না, এটা অবশ্যই কোনো ভালো দিক না হুম। যে আমি তার দ্বারা এটা ইনফ্লুয়েন্স হব। আপনি কি পিছিয়ে যাচ্ছেন? না না না, একদমই না, পিছানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সোশ্যাল মিডিয়াতে কি ভালো হইতেছে আমাকে বুঝান, না। দেখান। আমার শো ছাড়া আর কি ভালো হইতেছে সেটা বলেন। ও আচ্ছা, আপনি না না এক্সকিউজ মি, ও আচ্ছা মানে না না, ও আচ্ছা না, এক্সকিউজ মি না, আমি আপনাকে বলি যে আপনার প্রোগ্রামটা ঠিক আছে, এইখানে আপনি অশ্লীলতা করছেন না, এটা অবশ্যই একটা পজিটিভ দিক, সবই পজিটিভ দিক। আপনার মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু চেনা যায়, অবশ্যই এটা একটা পজিটিভ দিক আছে, তো আপনার খারাপ না। ওভারঅল আপনাকে একদম মানে ভেরি গুড না হলেও গুড বলা যায়, মানে হ্যাঁ খারাপ কিছু করছেন। হ্যাঁ তাহলে আমার শো ছাড়া তাহলে আর বলেন ভালো কে কি করতেছে না। বলেন। আর ভালো কিছু যেমন যে আরজে কিবরিয়া ভাই, ওনার কাজ না, আমাদের শো তো কয়েকটা শো ভালো আছে, কিন্তু কিন্তু আবার শো সোশ্যাল মিডিয়ার কথা বলতেছেন হ্যাঁ সেটা আবার শো এর মধ্যে পার্থক্য আছে, সব শো কিন্তু ভালো না। কিছু কিছু শোতে দেখি যে কাদেরকে নিয়ে আসে, আর কি ধরনের কোয়েশ্চেন গুলো করে, আর কাদেরকে নিয়ে আসে এদেরকে জীবনেও দেখি না, বাজে অশ্লীলতা, ওরা জানে যে এটাই দেখবে মানুষজন। হ্যাঁ, আর টিকটক আর মানে এদেরকে জীবনেও দেখি নাই, মানে এখনো যাতা কোশ্চেন, যাতা কথাবার্তা বলে, যা সব মানে ফালতু ফালতু থার্ড ক্লাস মার্কা কথাবার্তা ওগুলো বলে। তো এগুলো আমার কাছে মনে হয় যে একটা মানে মানসম্মত কাজ করা উচিত, মানসম্মত, মানহীন না, যেটার একটা মানে আপনি প্রাউডলি বলতে পারবেন যে একটা এটার ইমপ্যাক্ট, একটা গুড ইমপ্যাক্ট করবে, এটা হচ্ছে গিয়ে কথা। তো যে আমার গুড শো ছাড়া তাহলে কোথায় ভালো হইতেছে? আপনি বলতেছেন সোশ্যাল মিডিয়াতে সবাই তো এগুলোই করতেছে। না আমি যে সোশ্যাল মিডিয়াতে দেখেন না, এবং আপনারাই আবার তাল দিচ্ছেন, আপনারা টাকা দিয়ে এগুলো করাচ্ছেন। না না না, আমরা টাকা দিয়ে করাচ্ছি, অবশ্যই টাকা দিচ্ছেন ব্র্যান্ড প্রমোটারদেরকে, ওরা সেগুলো করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওরা জানে যে এরকম করলে আমার ফলোয়ার্স বাড়বে, আমাকে আরেকজন ডাকবে। আর যেই ভাইরাল হয় সেই হচ্ছে কি আপনার কি হয়ে যায়, ইনফ্লুয়েন্সার হয়ে যায়, আর না হয় উদ্যোক্তা হয়ে যায়। মানে এক না হয় ইনফ্লুয়েন্সার, আর না হয় বিয়ে করে ফেলে, না নালে ডিভোর্স দেয়, মানে ভালো কিছু করে না। না না, ভালো কিছু না, উদ্যোক্তা হওয়া বা ইনফ্লুয়েন্সার হওয়াটাকে আমি খারাপ চোখে নিতেছি না। ভাইরাল নেগেটিভ ভাবে ভাইরাল হয়ে পেজ ওপেন করে ফেলে, হ্যাঁ পেজ ওপেন করে ফেলে। আবার আমি আরো অবাক হই যে অনেক বড় বড় পেজ ওনার যারা আছে তাদেরকেও দেখি যেরকম সো কল কিছু ফেসবুক সেলিব্রিটিদেরকে দিয়ে তাদের ব্র্যান্ড প্রমোশন করে। এখন আমার কথা হচ্ছে যে যেমন আঞ্জারা কিন্তু বেশ ভালো একটা রিনাউন্ড ব্র্যান্ড, মানে সবাই আর কি চিনে, সুপরিচিত একটা ব্র্যান্ড। আঞ্জারার মতো একটা ব্র্যান্ড যখন অন্য কোনো একটা মানুষকে দিয়ে তাদের ব্র্যান্ড প্রমোশন করাবে, তখন আঞ্জারার যতটুকু প্রমোশন হবে ওর ধারা, তার থেকে 3 গুণ প্রমোশন হবে ওই ব্যক্তির ধারা, তাই না? তো এখন এই ব্র্যান্ড ওনার গুলার কিন্তু ওই ধরনের মেন্টালিটি থাকতে হবে যে আমার ব্র্যান্ড একটা অলরেডি একটা রিনাউন্ড ব্র্যান্ড, একটা ওয়েল নোন একটা ব্র্যান্ড, আমি কেন ওর কাছে যাচ্ছি? আপনি ব্র্যান্ড প্রমোশন করতে চান, আপনি করেন। সেলিব্রিটি তো হাজার হাজার সেলিব্রিটি বাংলাদেশে আছে যারা, কিন্তু ওরা তো মনে হয় যে বস্তির কাছে ওরা ভালো লাভ হইতেছে, কাজ হইতেছে, তাহলে বস্তি বাদ দিয়ে কেন ক্লাসে যাবে? আমার কথা হচ্ছে কি যে আমাদের দেশে আসলে সেলিব্রিটি কারা, এটাই হচ্ছে এখন খুব একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা অনেক গল্প, হাজার হাজার এপিসোড আমি করে ফেলছি, ওটা নিয়ে আর যাব না। সেলিব্রিটি কারা সব আপনি এগুলো দেখে দেখে মুখস্থ করে আসছেন। না 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 না, একদম না, আমি এগুলো পুরনো টপিক, এগুলো প্রচুর কথা বলে ফেলছি আমি, ঠিক আছে? সেলিব্রিটি কারা, এগুলো আমার অনেক শো, আপনি আবার দেখে ফেলেন, রিওয়াইন্ড করে আমার শোগুলো। আর একটা কোশ্চেন, মানে কোশ্চেন না, টপিক হচ্ছে যে এখানে অনেকেই আছে আন্ডাররেটেড, রাইট, এবং অনেক আছে ভেরি ওভাররেটেড ব্র্যান্ড প্রমোটারস বা পেজ প্রমোটারস। ওটা নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন। না, আন্ডাররেটেড আমার কাছে মনে হয়, আমি যখন থেকে আর কি ফেসবুক ইউজ করি তখন থেকে আমি কয়েকজনকে দেখেছি যাদেরকে আপনি ইনফ্লুয়েন্সার বলতে পারেন, ইউটিউবার বলতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন, বা হচ্ছে ইনফ্লুয়েন্সার, মানে যাই হোক, মানে এইগুলা তাদের সাথে যায়। যেমন হচ্ছে আপনার অনন্য আর্টিস্ট্রি একটা আপু আছে, উনি হচ্ছে সম্ভবত, ওনাকে আমি ইউটিউব থেকে চিনি, উনি একজন ইউটিউবার, সেই সাথে ওনাকে ইনফ্লুয়েন্সার বলা যেতে পারে, কিন্তু কেউ ওনারা চেনে না, চিনে না, আন্ডাররেটেড। সীমার গার্ল আপু আছে, ও হচ্ছে বেশ ভালো, অনেক আগের থেকে আপু অনেক ধরনের ভিডিও ক্রিয়েট করে, মেকআপ রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড, ইউটিউবে। হ্যাঁ, ইউটিউব কিন্তু একটা গুড প্ল্যাটফর্ম, তাই না? ফেসবুক কিন্তু বস্তি হয়ে গেছে, কিন্তু ইউটিউবে ওরা হচ্ছে ইউটিউব কাজ করে ইউটিউবে। তো
ওদেরকে বলা যায়। তারপর হচ্ছে মেকআপ মানিয়েক বা মেনিয়েক বাই লিন্ডা সামথিং এরকম একটা নাম, আমি যদি ভুল বলে থাকি আপনি এগুলো আন্ডাররেটেড আন্ডাররেটেড ওভাররেটেড করা আপনার চোখে। তারপর শাহনাজ শিমুল রহমান আপু আছে, এদেরকে আপনি, এরা হচ্ছে আন্ডাররেটেড, এরা হচ্ছে অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে, এবং এরা যেগুলো করতো এগুলো হচ্ছে নন পেইড থাকতো ম্যাক্সিমাম, মানে প্রমোশনাল না। অগণিত ভিডিও এরা হচ্ছে ক্রিয়েট করেছে যেগুলা সাধারণ মেয়েদের জন্য উপকারী, কিন্তু তারা হচ্ছে এগুলা কোনো স্পন্সর শো না। এরা হচ্ছে আন্ডাররেটেড। আর ওভাররেটেড হচ্ছে কারা কারা, এই যে আপনি যারা যারা আছে এখন, যেমন কি বলে এটাকে, যে বারিশা আপু আছে, তারপরে আপনার হচ্ছে যে ফারিয়াস মিরর বা সামথিং ও আছে, আরেকটা আছে যে ইশায়াত তাহসিন আপু। আমি এদেরকে মানে খারাপ বলতেছি না, অবশ্যই তারা কষ্ট করে আসছে, মানে ওদের কষ্টটা ছোট করে দেখতেছি না, কিন্তু যে অনুযায়ী হাইপ ওই অনুযায়ী ওরা ডিজার্ভ করে না। ওদের এর থেকে মানে ওদের হাইপটা 3 গুণ বেশি, ওদের আসলে এতটা না। আর যাদের আমি আন্ডাররেটেড বললাম, আপনি ইনফ্লুয়েন্সার বলতে আসলে যা বোঝায় এদের মধ্যে সব আছে। ইনফ্লুয়েন্সার মানে কি, যে আমাকে ইনফ্লুয়েন্স করবে, সাধারণ মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করবে পজিটিভ ওয়েতে, শুধুমাত্র সবকিছুতে আপনার হচ্ছে স্পন্সরশিপ নিবে না। একটা ড্রেস, একটা যে খাবে, একটা জুস খাইলে ওইটা স্পন্সরের না, ঝগড়া শিখাবে না, রাইট, অশ্লীলতা শিখাবে না, না সেটাই, ডিভোর্স দেওয়া শিখাবে না, বিয়ে করা শিখাবে না। ওরা কেন এগুলা শিখাবে? এগুলা শিখাবে একদিনে 4টা ব্র্যান্ডের একসাথে একই প্রোডাক্ট করবে না। হ্যাঁ, এটাই বলতেছি যে ওদেরকে আপনি আন্ডাররেটেড। আমি এই কারণে বলছি যে আমি ওই যে অনন্য আর্টিস্ট রিয়াপুর সাথে কাজ করেছি, ওনাকে দিয়ে আমি সম্ভবত দুটা কাজ করেছিলাম ওনার সাথে, এবং আমার বিজনেস লাইফে ওনাকে দিয়ে কাজ করি আমি, মানে আমি বলবো যে মানে ওরকম সেল মানে সেলের কথা বলছি না, কিন্তু উনি যে এফোর্টটা দিছে, এই এফোর্টটার মূল্য ঠিক আছে, যে এটা একদম অ্যাডজাস্টেবল। মানে আমার যেই পেমেন্ট ওনাকে আমি দিচ্ছি সেই অনুযায়ী উনি যে এফোর্টটা দিছে, এইটা হচ্ছে গিয়া আমার কথা হচ্ছে এইটা আপনারা দেন না, সেলের গ্যারান্টি কেউ দিতে পারবে না, তাই না? তো এদেরকে আপনি ইনফ্লুয়েন্সার বলতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন, ইউটিউবার বলতে পারেন, বা যাই হোক সোশ্যাল মিডিয়াতে একটা মানে গুড পার্সোনালিটি বা গুড প্রেজেন্টার, মানে যেটা যারা আমাদেরকে গুড ভালো কিছু প্রেজেন্ট করে, তো এদেরকে বলতে পারেন। কিন্তু এরা হচ্ছে আন্ডাররেটেড। হ্যাঁ ঠিক আছে, আন্ডাররেটেড বিকজ ওরা নিজেদেরটা করতেছে এবং উল্টাপাল্টা কিছু করতেছে না। হ্যাঁ রাইট। ওভাররেটেড আপনি যাদের নামগুলো বললেন, প্রতিটা নাম আপনাদের মতো উদ্যোক্তারা এগুলো শিখাইছেন, এবং দেখেন জিনিসটা কি, আপনি টাকা দিচ্ছেন, ওর পেজের ভিউজ বাড়তেছে, ওর পেজের ফলোয়ার্স বাড়তেছে, টাকা আপনি দিচ্ছেন, ইউ আর দ্য প্রোডিউসার, টাকা আপনি দিচ্ছেন, কি করতেছেন, টাকা আপনি দিতেছেন, বাট ওই টাকা দিয়ে ও কি করতেছে, নিজের পেজের ফলোয়ার্স বাড়াইতেছে, ও নিজের ফেসবুকে বাড়াইতেছে, ও নিজের ভিউজ বাড়াইতেছে, ও নিজে ভাইরাল হইতেছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, যে এটাই হচ্ছে কি, মানে আমি এটা বলি যে আমরা যারা পেজ ওনার আছি, আমরা ওদেরকে আসলে টাকা দিচ্ছি, হ্যাঁ, তো এই টাকাটা দেওয়ার পরে ওরা যে লাইভটা করতেছে, ওই লাইভটা তো আমরা আমাদের পেজেও শেয়ার করি, তাহলে আমাদের মাধ্যমেও তো ওদের প্রমোশন হচ্ছে। এমনও হয়েছে যে ব্র্যান্ড প্রমোটারের থেকে পেজ ওনারের ফলোয়ার বেশি, হ্যাঁ, তাহলে ওদের কি প্রমোশন হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কিন্তু আমরা কি করতেছি, যে আমরা নিজেদের টাকা দিয়ে, টাকা দিচ্ছে বললেন না, হ্যাঁ রাইট, মানে নিজেদের টাকা খরচ করে মানে বেনিফিট, মানে হচ্ছে ওদেরকে বেনিফিট করতেছি, এটা হচ্ছে সেটা করে জোর করে নিচ্ছে না, আপনাদের ফল্ট না, ফোর্স কেউ করে না ভাই, আপনাদের ফল্ট না এটা, কিন্তু তো ওইটাই যে ফল্ট আমাদেরও, আর ফল্ট হচ্ছে যে ওনাদেরও, যে ওনারা প্রফেশনালিজম জিনিসটাকে মেইনটেইন করতেছে না। আর ব্যবসায়ীদের কথা কি বলবো, এরা তো আগের থেকেই যে ভাইরাল হবে তার কাছে যাবে। আপনি বলেন যে ভালো একদম বাংলাদেশের যেই মানে খুব সুপরিচিত সুপ্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট, এইসব মেকআপ আর্টিস্টকে দেখেছি যে ক্রিম আপাকে মেকআপ করে দিতে, তাহলে আমার তখন প্রশ্ন আসলে মেকআপ আপাকে নিয়ে না, আমার প্রশ্নটা তখন হয় যে করতেছে যে আপনি একজন ওয়েল নোন পারসন, আপনি ইন্টারন্যাশনাল লেভেলের মেকআপ আর্টিস্ট, আপনি কেন ওর কাছে যাবেন? আপনি লেভেল দেখে কাজ করেন। আমি ওনাকে ছোট করতেছি না, ক্রিম আপাকে, কিন্তু আপনাকে লেভেল বুঝে তো কাজ করতে হবে। ওই যে ভিউজ, এই ভিউজটাই কি সব, মানে এটা একটা কথা, মানে ভিউজটাই কি সব হয়ে যায়? এইটা এখন একটা একটা প্রতিযোগিতা, যে আমার ভিউজ হচ্ছে তার মানে আমি অনেক বড় কিছু। সলিউশন কি, আপনি প্রতিযোগিতা কিভাবে থামবে আপনার অ্যাকর্ডিং টু ইউ? অ্যাকর্ডিং টু মি আমার কাছে মনে হয় যে প্রতিযোগিতা মানে এই যে আমি আমার জায়গা থেকে যে স্টেপটা নিলাম, যে আমি যদি আমার বিজনেস হোক বা না হোক, ইনশাআল্লাহ আমি এমন কাউকে দিয়ে এমন কারোর কাছে যাব না যে ডেইলি ব্র্যান্ড প্রমোশন করে। মানে ব্র্যান্ড প্রমোশন বলতে যেটা বোঝায়, এটা যারা করে
তাদের কাছেই যাব, যারা করে না তাদের কাছে যাব না। এখন এই স্টেপটা যদি সবাই নিত তাহলে ওনারা কিছু সুবিধা হতো, ভালো হতো, জিনিসটা জায়গাটা ভালো থাকতো। যেমন ব্র্যান্ড প্রমোটার যদি 30,000 টাকা চার্জ নেয়, উনি ওনার সম্মানের ব্যাপারে কথা বলতেছি না, যে আপনি নিতে পারেন, কিন্তু আপনি এক মাসে 3-4টা ব্র্যান্ড প্রমোশন করেন, আপনি প্রতি সপ্তাহে একটা করে করেন, আপনি তাহলে কি হবে, আপনার যেই আপনি ওই ব্র্যান্ডটার ব্যাপারে একটু জানারও চেষ্টা, মানে জানতেও পারলেন, একটা সেলফ স্টাডি যেটাকে বলে ওটাও করতে পারলেন, আবার হচ্ছে আপনি ব্র্যান্ড যেটাকে রেকমেন্ড করলেন সেও এক সপ্তাহ জুড়ে তার একটা রেসপন্স আসলো। আপনার পেজে একটা জিনিস আপনি পোস্ট করলে ওইটা যতটুকু হাইলাইট হবে একদিনে, ওই একদিনে যদি আপনি 4টা জিনিস মানে পোস্ট করেন, আপনি ওই 4টা কিন্তু ওইভাবে হাইলাইট করবে না। তো আমার মনে হয় যে ওনাদের সম্মানী নিয়ে আমি মন্তব্য করব না, ওনারা যেটা ইচ্ছে সেটা করতে পারে, কিন্তু ওনাদের প্রফেশনালিজম জিনিসটা নিয়ে মন্তব্য করব, যে আপনি চার্জ নিচ্ছেন, আপনি তাহলে লাইভটা ওইভাবেই করেন, আপনি এক মাসে 3-4টা করেন, এর বেশি। লাস্ট একটা টপিকে যাব, আপনার অ্যাটায়ার নিয়ে, আপনি হিজাব করেন এবং এইভাবে কেউ লাইভ করে কিনা বা আপনি লাইভ করেন কিনা, বা এই যে আমাদের এখন ড্রেস নিয়ে অনেক ঝামেলা, অনেক বাজে কথাবার্তা আসতেছে ইদানিং রাস্তাঘাটে, লাইক মরাল পোস্টিং হইতেছে, হ্যারাস করতেছে মেয়েদেরকে, অনেক বাজে বাজে লোকজন পোলাপান ড্রেস নিয়ে কথা বলে, কেন ওন্না পরে নেই, অল দ্যাট, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট ইট? আমি মানে আমারটা বলবো যে আমি আসলে পার্সোনালি আমার কাছে মনে হয় যে একজন মেয়ে মানুষকে মিনিমাম মানে শালীনতা জিনিসটা মেনটেন করা উচিত, সে যে ধর্মেরই হোক না কেন। মানে যেমন হয় যে আমি যদি এখন হিজাবের কথাটা বলি যে তোমরা হিজাব পরো বা আপনারা হিজাব পরেন, তো এখন আমাদের দেশে তো সবাই মুসলিম নারী, তাই না? তো আমি তো এটা ফোর্স করতে পারি না, কিন্তু আমার মনে হয় যে শালীনতা জিনিসটা মেনটেন করা উচিত। এটা নট অনলি আপনাকে মানুষ ভালো বলছে না খারাপ বলছে, ইট ডাজন্ট ম্যাটার হচ্ছে যে আমার সম্পদ আমি প্রোটেক্ট করব ইন এ গুড ওয়ে, তাই না? তো আপনার কাছে একটা দামি জিনিস থাকলে আপনি তার সামনে ওটা প্রেজেন্ট করবেন না, যাকে তাকে দেখাবেন না, তাই না? তো কেন আপনি নিজের শরীরের আপনার মানে স্পর্শকাতর বা ওই ধরনের, মানে আপনার একটা বডি পার্ট, সেনসিটিভ একটা বডি পার্ট আপনি কেন মানুষকে দেখাচ্ছেন? এটা আমার মনে হয় যে এটা একটা সেলফ রেসপেক্টের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, কিন্তু যদি কেউ করে দেয়ার চয়েস। বাট আমি এটা তো ঠিক আছে বললেন, বাট রাস্তাঘাটে যেটা হইতেছে, যেসব পোলাপান কাজগুলো করতেছে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? যে হ্যারাসমেন্ট করতেছে, মানে যে ওন্না পড়ছে, সেটা তো ওর লুকআউট না, ওই মেয়েটার ব্যাপার, ওর ওন্না পড়বে কি পড়বে না, এটা নিয়ে ছেলেদের কোনো মানে মন্তব্য করার তো কোনো রাইটই নেই, কারণ ও পড়তেছে, ওর ব্যক্তিগত ব্যাপার। ও যদি না পড়ে, ওর যদি ফ্যামিলি থেকে ওই ধরনের প্রেশার না থাকে, ওর যদি ওরকম সেলফ রেসপেক্ট বা ওর যদি সেলফ যেটাকে বলে যে যেটাকে প্রোটেক্ট করা, সেলফ প্রোটেকশন বলে তো একটা ব্যাপার আছে, তাই না? তো ওইটা যদি ওর না থাকে, দেয়ার চয়েস, মানে হার চয়েস। কিন্তু কথা হচ্ছে যে কিন্তু ওকে মন্তব্য করা যাবে না। এটাই তো, তাহলে ও কেন এটা কথা বলবে? হ্যাঁ, সেটাই না, আপনি মন্তব্য করতে পারেন না। আপনি বিশেষ করে অপরিচিত মানুষ তো মন্তব্য করতেই পারবে না। ওর মন্তব্য করবার ফ্যামিলি পারসন যে তুমি এইভাবে চলো না বা এটা পড়ো না, কিন্তু আপনি আননেসেসারি ভাবে একটা মেয়ে ওন্না পড়লো কি পড়লো না, আপনি ওইদিকে কেন লক্ষ্য করবেন? আপনার তো ওইটা রাইট নাই। আর আপনি যদি বলেন যে পর্দা ফরজ, সেক্ষেত্রে এত ছেলেদের জন্য নজর যেটাকে বলে হেফাজত করা, এটাও তো ফরজ, তাই না? ওটাও তো ফরজ না সুন্নাত জানি না, যদি ভুল বলে থাকি তাহলে সরি, কিন্তু যাই হোক, কিন্তু দুই জায়গায় আসলে আপনার রাইট আছে দরকার। ওকে, সো এখন আপনি আপনার একটু প্রমোশন করেন, হারবারিস্ট, দেন আমরা শেষ করি। আর কোন টপিক বাকি আছে আপনি যেগুলো নিয়ে কথা বলতেছেন, নাকি সব কভার করছেন? না, মোস্টলি বলা হয়েছে। গ্রেট, মোস্টলি বলাই প্রমোশন করেন আপনার হারবারিস্টকে। আচ্ছা, হারবারিস্ট আমি আসলে মূলত শুরু করেছিলাম 2018 থেকে। তারপরে আমি আসলে এটাকে খুব বেশি প্রফেশনাল ওয়েতে রানিং করি নাই। এটা হচ্ছে আমার নিজের, এটাকে আমি ফল্টই বলি আর যেটাই বলি, যে আমি নিজে পিছিয়েছিলাম আমার নিজের ইচ্ছাতে আর কি। তো এখন আমি এটাকে মানে ফুললি ফোকাস করতে চাচ্ছি বিজনেসে। আমি কিন্তু হোলসেলও করি, যেমন হচ্ছে অর্গানিক যে প্রোডাক্টগুলো, যেমন এসেনশিয়াল অয়েল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারিয়ার অয়েল যেগুলো আছে, তারপরে আপনার বাটার, তারপরে যে শিয়া বাটার, কোকোয়া বাটার, এগুলো আমি কিন্তু এখন না, আমি অনেক আগের থেকেই হোলসেল করি। এগুলা হচ্ছে কি, ওই যে বললাম, ইন্ডিয়া থেকে আনা হয়, আপনার হচ্ছে চায়না থেকে আনা হয়, আবার ঘানা থেকেও আসে। ওরে বাপ রে, ওগুলো কি একটু দাম? হ্যাঁ ভাই, এগুলো দাম। আর আরেকটা বিষয় কি, আমি না অবশ্যই এসেনশিয়াল অয়েলের দাম অনেক বেশি, কিন্তু আমি এখন দেখি সেটা যে আমি যখন বিজনেসটা শুরু করি 2018-তে, তখন আমি এসেনশিয়াল অয়েলের এতটুকু একটা বোতল, আপনার 10 মিলি হবে, 10 ml,
এটুকু কিনেছিলাম সম্ভবত 850 টাকা দিয়ে 10 ml। আবার 15 ml কিনেছিলাম 1500 টাকা দিয়ে এরকম। কিন্তু এখন আমি দেখি যে 15 ml এসেনশিয়াল অয়েল 350 টাকায় সেল করতেছে বা হইতেছে 250 টাকায় সেল করতেছে এসেনশিয়াল অয়েল। তখন ওগুলো জেনুইন না মনে হয় না, জেনুইন তো নাই, কারণ এসেনশিয়াল অয়েলের অনেক গ্রেড আছে। আপনি হচ্ছে 1 কেজি জিনিসের মধ্যে 10 ml এসেনশিয়াল অয়েল দিলে অনেক স্ট্রং একটা স্মেল আসবে যদি এসেনশিয়াল অয়েলটার গ্রেড থাকে, ফার্স্ট গ্রেড যদি থাকে। আর আপনার যেই লোক মানে যেগুলো আমি জানি না ওরা আসলে অরিজিনাল সেল করে না কি করে, কিন্তু এইগুলো আসলে কিভাবে সম্ভব? আমি হোলসেলেও আমার মনে হয় যে এত কম দিয়ে আমি পারবো না, এরকম একটা মানে ব্যাপার। আমি এগুলো হচ্ছে হোলসেল করি, অনেক আগের থেকেই করি, কিন্তু মানুষ জানতো না আর কি, এখন জানলো। আর জাপানিজ প্রোডাক্ট নিয়ে আপনার কি ধারণা? জাপানিজ প্রোডাক্ট কিন্তু আসলে অনেক ভালো না, অনেক ভালো। জাপানিজ আর কোরিয়া এগুলো হচ্ছে আপনার, এগুলো তো যে তো এগুলো ভাইরাল জিনিস। জাপানিজ প্রোডাক্ট নিয়ে কাজ করতে আই ক্যান হেল্প। আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন কি যেন বলতেছিলেন? হ্যাঁ, ইচ্ছা আছে। আর এগুলো হচ্ছে ভাইরাল। আপনার জাপানিজ প্রোডাক্ট হচ্ছে জাপানিদের মতো স্কিন চাই, বেবি স্কিন, তারপর কোরিয়াদের মতো স্কিন চাই, এগুলো হচ্ছে ভাইরাল। এগুলো তো কাজ সবাই করছে মোটামুটি। একটা ব্রেকিং নিউজ দিই আপনাকে। হ্যাঁ শিওর। ব্রেকিং নিউজ হচ্ছে আপনি নার্ভাসনেস আপনার নাই, আপনি প্রচুর কথা বলতে পারেন। এটা আমি বলতে পারি। খুব ভয় পাচ্ছিলেন যে ক্যামেরার সামনে ভাই আমি কখনো আসি নাই, তো এখন আপনি বলে শেষ করেন। আচ্ছা, ভালো লাগছে না শো করে? হ্যাঁ খুব মজা লাগছে। মনে হয় শো করছেন না, আমরা আড্ডা দিছি। হ্যাঁ আড্ডা দিছি না, তবে আমি খুব ক্যামেরা শাই পারসন। আমি আগেই বলছি যে এইজন্য ক্যামেরা বোঝা যাচ্ছে না আমাদের এখানে। হ্যাঁ রাইট। তো আমি এটা আপনাকে বারবার বলছিলাম যে আমি আসলে কথা বলতে পারি ভাই, আমি অনেক কথা বলতে পারি। না, সুন্দর কথা বলেন আপনি, কিন্তু ইভেন আমি খুব লজিক্যালি কথা বলি, এটা অনেক আগে থেকেই বলি। কিন্তু আমি যে মানুষের সামনে যে কথা বলা, এটা আর কি মানে সেলফ কনফিডেন্ট একটু কম। আর মানুষের সামনে দিয়ে যেমন 5 জন যদি ছেলে মানুষ দাঁড়ায় থাকে, আমি ওই দিক দিয়ে যাবোই না, অন্য দিক দিয়ে যাবো। ভয় বা যেটাই হোক, ঠিক ভয় না, আনইজি ফিল করি। হ্যাঁ রাইট। এটা ইভেন শুধু ছেলে না, ওই 5 জন মেয়ে হলেও আমি ওই দিক দিয়ে যাবো না, মানে এরকম আমার কেন জানি না খুব ভালো লাগে না, আমি একটু অফ সাইডের মানুষ, এই আর কি। ওকে, নিশা তুজন একটা কমেন্ট করছে, ও লিখছে বিএসটিআই অনুমোদন ছাড়া কোনো পণ্য দয়া করে বিক্রি করবেন না, এই এথিক্স আপনি মানুন। হ্যাঁ অবশ্যই, শিওর। আর বিএসটিআই অনুমোদনটা হচ্ছে কি আপু, এটা যারা বিজনেস করে এটা তারা জানে, যারা সাধারণ লোকাল মানুষ আছে তারা আসলে এগুলা ব্যাপারে জানে না। বিএসটিআই অনুমোদন এত মানে সহজ কিছু না যে আপনি আজকে অ্যাপ্লাই করলেন তাই আপনি আজকে পেয়ে যাবেন না, এটা অনেক লং প্রসেস, 1 বছরও লেগে যায় এগুলা করতে, ফুললি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হতে। বাট আমি করেছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, যেহেতু আমি এটা এখন প্রফেশনালি হ্যান্ডেল করতেছি। তবে আমার আদার্স যে রেজিস্ট্রেশন গুলো ওগুলো কিন্তু আছে, যখন থেকে বিজনেস করি তখন থেকেই আছে। রাইট, সামিনা লিগ্যাল বলবেন আর কি। রাইট, থ্যাংক ইউ সামিনা। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। সামিনার সাথে কথা বলে ভালো লাগছে, অনেক গল্প আমরা করছি, এগুলো এপিসোডগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে, এবং এরপর হয়তো আমরা আবার আরেকদিন ইউটিউব নিয়ে কথা বলবো। আচ্ছা, থ্যাংক ইউ গাইস।